প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করছি তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, এবং আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছো আশা করছি। আচ্ছা, আমরা আজকে আলোচনা করতে চেয়েছি সাহিত্যের নন্দন তত্ত্ব। কি আমরা আজকে যে টপিকটি পড়াবো সেই টপিকটির নাম কি? নন্দন তত্ত্ব। যেটিকে কেউ কেউ সৌন্দর্য তত্ত্ব বলে থাকে, নন্দন তত্ত্বকে, কিংবা কোনো কোনো বইয়ে রূপরস তত্ত্ব, কোনো বইয়ে ছন্দ অলঙ্কার তত্ত্ব। তো যাহা নন্দন তত্ত্ব তাহাই সৌন্দর্য তত্ত্ব, কিংবা কেউ কেউ এই নন্দন বা সৌন্দর্য তত্ত্বকেই ছন্দ অলঙ্কার তত্ত্ব বা রূপরস তত্ত্ব বলেও কি অভিহিত করেছেন। জি, আচ্ছা, তো নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় চারটি। নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় কয়টি? চারটি লিখে নেন। নন্দন, তার একটা হচ্ছে রূপ, একটা হচ্ছে রস, একটা হচ্ছে ছন্দ, আর একটা হচ্ছে অলঙ্কার। তাহলে নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় কয়টি? নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে চারটি: রূপ, রস, ছন্দ এবং কি অলঙ্কার। ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই, আপনারা ছন্দের কথা পরীক্ষায় নানানভাবে শুনে থাকবেন, অলঙ্কারের কথাও শুনেছেন। আমি জানি না রূপ রস সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা। তো থাকলেও ভালো, না থাকলে আরও ভালো। ঠিক আছে, কারণ আমরা আজকে সেগুলোর বিশদ আলোচনা করব। তো সঙ্গতভাবে আমরা শুরু করব আজকের আলোচনাকে দিয়ে, রূপ দিয়ে। আমাদের আজকের আলোচ্য সূচির প্রথম টপিকটির নাম কি? সাহিত্যের রূপ। আচ্ছা, সবাই আমাকে সালাম দিয়েছেন, শুভকামনা করেছেন। জি, আমি সবাইকে শুভেচ্ছা সবার নিচ্ছি, সবার সালাম নিয়েছি, সবার ভালোবাসাও নিচ্ছি। তবে শুরুতে একটু কর্কশ কথা দিয়ে আলোচনা শুরু করব। যারা আমাকে এখন সরাসরি শুনছেন এবং যারা পরবর্তীতে লাইভ এখন শুনছেন এবং যারা পরবর্তীতে আমার রেকর্ডেড ক্লাস শুনবেন, তাদের সবার উদ্দেশ্যে একটু 2 মিনিট কর্কশ কথা বলবো আর কি। আপনারা যারা আমার গ্রুপে আছেন, জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি গ্রুপ প্লাস আমার সাহিত্য এই টিউটোরিয়ালে আছেন, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2-3 দিন ধরে আমাদের গ্রুপের মধ্যে একটু কিছু বিষয় নিয়ে একটু ঝামেলা ঠিক ওই অর্থে না, কিন্তু একটু বিষয় চলছে। তার মধ্যে একটি সবচেয়ে টপ, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে যে একটি বিষয় যে হয়তো আমার স্টুডেন্টরাই হয়তো আমার নামে একটু গ্রুপ খুলেছে বা আমার ছবিটা ইউজ করছে। এটা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছি, কিন্তু বিষয়টা আমল দেয়নি এই জন্যই। কিন্তু যখন এটি নানানভাবে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে স্যার এটা আপনার গ্রুপ কিনা, তো দেখেন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমার নাম বা ছবি যখন ইউজ করবেন তো সেইটা বিষয়টা কিন্তু আমার লাইব্রেরি লিস্টটা আমার হয়ে যাবে। আপনি হয়তো গ্রুপ খুলেছেন, খুলতেই পারেন। আপনি শুধু হয়তো একটা পরীক্ষা গ্রুপ খুলেন যে ব্যাকরণ পরীক্ষা গ্রুপ, সেটি হতে পারে। আপনি নিজের নামে খুলতে পারেন বা বাংলা ব্যাকরণ গ্রুপ, বাংলা ব্যাকরণ পরীক্ষা গ্রুপ। কিন্তু যখন আমার নামে খুলবেন বা আমার ছবিটা ইউজ করবেন, তখন তো এইটা লাইব্রেরি লিস্টে আমার চলে আসবে, তাই না? এখন আপনি কি পরীক্ষা নিচ্ছেন, কি প্রশ্ন করছেন, কি তথ্য সেখানে দিচ্ছেন, তো সেই লাইব্রেরি লিস্টটা আমি নিতে পারি না, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার নাম এবং ছবি ইউজ করে গ্রুপটা খোলাটা আপনাদের ঠিক হবে না। কারণ আপনি নিজে পরীক্ষা দিতে পারেন, কয়েকজন বন্ধু মিলে করতে পারেন, একটা গ্রুপ করতে পারেন পরীক্ষা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, ডিসকাস করার জন্য। এটি কিন্তু অপরাধ না, এটি খুব ভালো বিষয়। কিন্তু আমাকে ইউজ করে যখন করবেন তখন ওই গ্রুপটির লায়াবিলিটিসটা আমার চলে আসবে, তা আমি তো সেই দায়টা নিব না, তাই না?
আপনি কি প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন, কারা কারা থাকবেন, সেখানে কি কমেন্টস করবেন, সে বিষয়গুলিতে আমি আসলে ওই দায়বদ্ধতাটা নিব না। কাজেই আমার শিক্ষার্থী বন্ধুরা আমাকে ভালোবেসে হয়তো আমার নামে গ্রুপ করছেন বা ছবিটি ইউজ করছেন, কিন্তু সেটি কিন্তু আসলে আমার জন্য খুব একটা ভালো বিষয় হবে না। আশা করি আপনারা লক্ষ্য করছেন। তো সেটা আপনারা অফ করে দিবেন। অলরেডি দু একজন দিয়েছেন, বা আরও কেউ যদি এরকম করে থাকেন, আমি একাধিক গ্রুপ আমার নামে দেখেছি, তা আপনারা দয়া করে এটা ব্যান্ড করে দিবেন বা এই গ্রুপগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? ওকে। আর আরও একটি বিষয় সাম্প্রতিক দেখেছেন যে আমাদেরই দু একজন শিক্ষার্থী নামের ভদ্রলোক আর কি, বা অভদ্রলোকও বলতে পারি আমরা, যারা আমার ক্লাসগুলি ভিডিও করে তারা ভিডিও আকারে বাইরে বিক্রি করতেছে। মানে আমার দাম 500 টাকা থেকে 250 টাকা, সেখান থেকে একজন ছাত্রী বলছে স্যার আমার কাছে 160 টাকা। মানে জুয়েল কিবরিয়াকে এমনিতেই তো ভাই আমি কম দামি 500 টাকার টিচার, তাই না? যে তারপর আবার আমাকে 250 টাকা, তারপর 160 টাকা, জুয়েল কিবরিয়া নেন 20 টাকা 20 টাকা, তা আমাকে আর কত নিচে নামাবেন? তো এইভাবে জি আর নিচে নামানোটা ঠিক হবে না আপনাদের। তো যেই করে থাকেন এই কাজগুলি করবেন না অবশ্যই। জি, এগুলি মানে আমি হয়তো খুবই ভালো মানুষ, কিন্তু এত অতি ভালো নই যে আপনি একেবারেই আমাকে সস্তা দামে বাজারে বিক্রি করে দিবেন আর আমি সেটা ইয়ে করবো, এটা তো আসলে ঠিক না, তাই না? আচ্ছা, আর আরও একটা বিষয় লক্ষ্য করছি, আমি আইসিটি আইনের আওতায় এখনই ব্যবস্থা হয়তো সরাসরি যাচ্ছি না, এখন আমি সাবধান করছি যারা করছেন এই কাজগুলি। তবে অবশ্যই যদি বেশি হয়ে যায় সেটা তাহলে আমাকে অবশ্যই আইসিটি অ্যাক্টে এটি ব্যবস্থা নিতে হবে। জি, আপাতত আমি ভাবছি যে আমি সেই দিকে যাব না। যারা করছেন যে বা যারা, তাদেরকে আমি মৌখিকভাবে সতর্ক করছি, জি, বা সাবধান করছি। যদি বিষয়টা আরও হয়তো বেশি পর্যায়ে যায় তাহলে আমাকে হয়তো আইনের আশ্রয় নিতে হবে। সেটা আমি আপাতত যাচ্ছি না, কিন্তু আমি যে কোনো সময় যেতে পারি যদি আপনারা সাবধান না হন। জি, হ্যাঁ জি, তার মানে এতদিন জানতাম যে আমার ব্যাচে শুধু অগা মগা গাধা গাধি এগুলি আছেন, কিন্তু দালাল যে আছেন, জি দালাল টাইপ, সেটি আমি জানতাম না, বা বিজনেস ম্যান যারা আছেন, তো এরা সতর্ক হবেন। জি, আমাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন না। জি, আর আরেকটি বিষয় একটু বলি, বিশেষ করে আমি জানি না ক্লাসটা করছো কিনা, আমার দু একজন শিক্ষার্থী যারা খুব নোট করছো খুবই সুন্দর, আমি প্রশংসাও করেছি দু একজনকে। হ্যাঁ, এটি ভালো বিষয়, কিন্তু এখানে এই নোটটা নিয়েও বিজনেস শুরু হয়েছে এবং আমাকে তারও প্রমাণ দু একজন আমার মেসেঞ্জারে দিয়েছে। বুঝতে পারলেন যে নোট বিক্রি, জুয়েল স্যারের নোট পাওয়া যায়, যোগাযোগ করুন। 100 টাকা, 20 টাকা পার সেট, 100 টাকা পার পিস, 10 টাকা। জি, তো এখন এই যে এত জুয়েল স্যারের ক্লাস পাওয়া যায়, জুয়েল স্যারের নোট, তো এই যে নোটগুলি আপনারা যারা দু একজন করে দিচ্ছেন সবাইকে, হয়তো মঙ্গলের জন্যই দিচ্ছেন, ভালোর জন্যই। আসলে এটি ভালো বলে আমি কিন্তু এতদিন বলিনি, কাজে ভালোই তো নোটটা করে দিচ্ছেন, অন্যরা একটু কষ্টটা কম হচ্ছে, সবাই এটা ইউজ করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নোটটা নিয়েও বিজনেস চলছে, এবং অলরেডি আমার কাছে প্রমাণ অনেকে মেসেঞ্জারে পাঠিয়েছেন যে স্যার নোট এরকম বিভিন্ন কোচিং সেন্টার বা বাজারে অনেকের কাছে কি নোট বিক্রি করছেন। তো আমি আবার বলছি, আমার গ্রুপের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু আপনারা ভালো, আমাকে অনেক ভালোবাসেন, আমার প্রতি আপনাদের শ্রদ্ধা ভক্তি, এটা দেখে আমি একেবারে মুগ্ধ, একেবারে বিমোহিত, এবং সত্যি আপনাদের ভালোবাসা আমি আপ্লুত। কিন্তু ওই যে বললাম যে আমার এই অগা মগা বা গাধা গাধিদের ভিড়ে, আমার ভালোবাসা স্নেহের এই সমস্ত বোকাশোকা শিক্ষার্থীদের ভিড়ে দু একজন যে অতি চালাক, অতি স্বার্থপর এবং অতি দালাল টাইপের দু একজন ব্যবসায়ী শ্রেণীর শিক্ষার্থী ঢুকে পড়েছেন, তো তারা এই ক্ষতিগুলি করছেন। তা আমি তাদেরকে সাবধান করছি, এবং কারো কারো সরলতার সুযোগ নিয়ে এই কাজটি করছে। তো আমি এটি বলে দিচ্ছি আপনাদেরকে, এবং আমি নোটিশও হয়তো করব গ্রুপে, এবং আমি জাকির বিশেষও বলেছি যে আপনারা দয়া করে নিজেদের কাজ নিজেরাই করবেন। জি, অর্থাৎ নোটের ভরসায় কেউ থাকবেন না, এবং কেউ নোট করলেও নিজেরা করবেন, এবং এই নোট দয়া করে বাজারে মানে মাস পিপলের কাছে ছাড়বেন না। জি জি, কারো ব্যক্তিগতভাবে কেউ দিলে দিবেন, কিন্তু দয়া করে একেবারে ওপেন হার্টে এই নোটগুলো এইভাবে ওপেন করবেন না। আমি আবার বলছি, আমি কিন্তু কিছুই বলিনি, কিন্তু যেহেতু এই বিষয়টা এখন অন্যদিকে চলে যাচ্ছে, অন্য লাইনে মন নিচ্ছে, জি, কাজেই দয়া করে অন্য গ্রুপে তো দিয়ে দিচ্ছে, তো আপনি নিষেধ করে কেমনে ঠেকাবেন? জি, নিষেধ করে তো ঠেকানো যাচ্ছে না। কাজেই নোট আপনারা করলে নিজের নিজের নোট করে নিজে নিজেই রেখে দিবেন। জি, এই নোটগুলিকে এইভাবে প্রচারণার আওতায়
এবং এই সমস্ত নোট গাইডেও চলে যাচ্ছে, যে এই যে আমি এত কষ্ট করে এইগুলি আপনাদের পড়াচ্ছি, আপনি নোট করছেন, এগুলি কি করছে, এগুলি বাজারের প্রচলিত গাইডগুলিতে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে এই বিষয়গুলো, হ্যাঁ ঢুকে পড়লে, কিন্তু বিষয়টা হলো যে একেবারেই ওপেন হয়ে গেলে তাহলে আমরা এত কষ্ট করে এত অভিজ্ঞতালব্ধ বিষয়গুলি যেগুলি আপনাদেরকে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা বাজারে সবার জন্য ওপেন করে দিচ্ছেন, তাহলে আপনি জুয়েল কিবরিয়ার কোর্স করেও যা পাচ্ছেন, অন্যরা না করেও যদি এই সব তথ্য একইভাবে পেয়ে যায়, তো তাহলে তো গুরুর কাছে গুরুবিদ্যা বলে কিছু থাকবে না, তাই না? জি, গুরুবিদ্যা বলে কিছু থাকবে না। তো কাজেই আমি আপনাদের মঙ্গল চাই, আপনাদের ভালো চাই, সবই ঠিক আছে, কিন্তু মানে আমারও নিশ্চয়ই খারাপ আপনারা চান না, সেই স্বার্থেই বলছি। যে আর আরেকটি বিষয়, যে যেহেতু এই ক্লাসগুলিতে এমন না যে একবারেই শেষ হয়ে যাচ্ছে, যে আপনি হয়তো তাড়াহুড়ার জন্য শুনতে পারেননি বা হয়তো বুঝতে পারেননি, যেহেতু একটি ক্লাস অনেকবার করে করার সুযোগ থাকছে, ভিডিও আকারে থেকে যায় ক্লাসগুলি, কাজে হয়তো একবারে ক্লাস নোট না করতে পারলে 2-3 বারে করবেন, এবং নিজের মতো করে নোট করাই তো ভালো, আপনি আপনার মতো করে করবেন, সেটি মনে হয় আপনার জন্য ভালো হবে। জি, আমি আকার ইঙ্গিতে এর আগেও 2-1বার বলার চেষ্টা করেছি বিষয়গুলি, কিন্তু যেহেতু আপনারা বোঝেননি, ফলে আমাকে আজকে একটু উড়ো স্বরে বলতে হচ্ছে, যে এরপরেও যদি আপনারা এই নোটগুলি এভাবে বাজারজাতকরণ করেন কিংবা ক্লাসগুলি বাজারজাতকরণ করেন, তাহলে হয়তো আমাকে অন্য হয় আমাকে ক্লাস শর্টকাট করতে হবে, ক্লাসে এত তথ্য এত কিছু আমি দিব না, আমি আপনাদের দিচ্ছি আর আপনারা গোটা পৃথিবীতে দিয়ে দিচ্ছেন, তো তাহলে তো এটি হচ্ছে না, তাহলে আমি আর সব কিছু বলবো না, আমি বাজারে গদ বাঁধা যে সমস্ত কথাবার্তা আছে সেগুলি আপনাদেরকে বলবো, তাহলে আমি অত গভীরে বা আমি আমার মতো করে বা আমার ভাষা ইউজ করব না, ঠিক আছে? আর যদি আমার ভাষা ইউজ করে আমার মতো করে বোঝাই, তাহলে আপনারা দয়া করে এই ক্লাসগুলি নিজেদের মতো করে নিজেরা নোট করবেন, নোটগুলি বাইরে একেবারেই এইভাবে ওপেন করবেন না। জি, ধন্যবাদ, শুভকামনা। জি, তো আমরা তাহলে আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রূপ। আসলে তো আমরা প্রথমে একটু জেনে নিই যে রূপটা কি, রূপটা আসলে কি। রূপ হচ্ছে একটা আসলে স্ট্রাকচার, একটা গঠন। রূপ হচ্ছে একটি সাহিত্যের কি স্ট্রাকচার বা একটি সাহিত্যের কি গঠন বা একটা কাঠামো, ঠিক আছে? জি, তো এই যে দেখেন আমরা মানুষ, তাই না? পৃথিবীতে আমি কেউ একটু লম্বা, কেউ আবার একটু খাটো, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু শ্যামলা, কেউ একটু কি মোটামুটি ফর্সা, এরকম নানা, এটা রূপ। পৃথিবীতে সব মানুষ তো মানুষ, কিন্তু মানুষের যে স্ট্রাকচার, মানুষের যে, তাই না, কালার, মানুষের যে শেপ, এটা হচ্ছে রূপ। তাহলে সাহিত্যের যে স্ট্রাকচার, সাহিত্যের যে গঠন কাঠামো, রূপ অর্থ কাঠামো। জি, তো তাহলে সাহিত্যের প্রধান রূপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে গদ্য রূপ আর একটি হচ্ছে পদ্য রূপ। সাহিত্যের প্রধান রূপ কয়টি? সাহিত্যের প্রধান রূপ হচ্ছে, জি, সাহিত্যের প্রধান রূপ দুইটি। ভাই আপনার অন্যের করা নোট লাগবে কেন? আপনি কি ল্যাংড়া, লোলা, বধির, কিংবা আপনি কেন লাগবে বলেন? আপনি বোঝেন না, আমার ভাষা বোঝেন না, আপনাদেরকে তো সহজ করে ভাষায় বলে, এত সহজ ভাষায়, এত সহজ প্রাণবন্ত ভাষায় বলি, তা আমার কথাগুলো আপনি বোঝেন না, তো এই কথাগুলি শুনে একটু নিজের মতো করে লিখতে আপনি পারেন না কেন? তো আপনি কেমনে ক্যাডার হবেন? কিভাবে ক্যাডার হবেন? কিসের ক্যাডার হবেন? একবার যদি না বোঝেন, অন্তত 2-3বার করে শুনে নিজের মতো করে হৃদয়ে নিয়ে তারপরে লিখবেন। সারা জীবন অন্যের লেখা নিয়ে চলবেন, তা আপনার আমার ক্লাস করার বা আমার কোচিং করার যোগ্যতা তো আপনার নাই। বিশেষ ক্যাডার তো মেলা দূরের থাক। নিজের মতো করে নিজের ভাষায় লিখবেন, নিজের মতো করে ক্লাসটা একাধিকবার দেখে নিজের মতো করে নোটস করবেন। জি, তাহলে রূপ হচ্ছে প্রধানত দুইটা। সাহিত্যের প্রধান রূপ কি? দুইটা, একটা গদ্য রূপ আর একটা পদ্য রূপ। নিশ্চয়ই বোঝেন, একটা গদ্য রূপ আর একটা পদ্য রূপ, একটা গদ্য ভাষায় আর একটা পদ্য ভাষায়। সাহিত্যের স্ট্রাকচার ফরম্যাটটা কি? ফরম্যাট হলো একটা গদ্য ভাষা আর একটা কি পদ্য ভাষা, ঠিক আছে? এই গদ্য ভাষার সাহিত্য রূপের মধ্যে আবার কি আছে? আছে হচ্ছে ধরেন কি
আছে হলো উপন্যাস, আছে হলো ছোট গল্প, আছে হলো নাটক, আছে হচ্ছে কি প্রহসন, আছে হলো ভ্রমণ কাহিনী, আছে হলো আত্মজীবনী। তো গদ্য যে রূপটা, সাহিত্যের যে গদ্য রূপ, সে সাহিত্যের গদ্য রূপের মধ্যে আবার কি কি আছে? উপন্যাস আছে, ছোট গল্প আছে, নাটক আছে, প্রহসন আছে, ভ্রমণ কাহিনী আছে, আত্মজীবনী আছে, আরো একটা জিনিস আছে, লেখেন প্রবন্ধ। জি, প্রবন্ধ। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, প্রহসন, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, রম্য রচনা। তাহলে এইগুলো হচ্ছে সাহিত্যের গদ্য রূপ, দেখেছেন? জি, সাহিত্যের গদ্য রূপের মধ্যে উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, প্রহসন, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী। ঠিক আছে? আচ্ছা, পদ্যে যাই, পরে একটা একটা করে শেষ করি না, আমার বোর্ডে যেহেতু জায়গা নেই, কিংবা যদি বলেন যে স্যার আগে লিখে না, আচ্ছা আমি একটা একটা করেই করি। জি, গদ্য রূপে শেষ করে তারপর পদ্য রূপে যাব। জি, ঠিক আছে, পদ্য রূপে আসবে, এটা শেষ করে। জি, আচ্ছা, এখন উপন্যাস লেখেন, উপন্যাস। লেখেন আদি অন্ত সমন্বিত সামগ্রিক কাহিনীকে বলা হয় উপন্যাস। গদ্য ভাষায় রচিত, আদি অন্ত সমন্বিত গদ্য ভাষায় রচিত, কিংবা আগে গদ্য ভাষায় রচিত কথাটি আগে লিখতে পারবেন, যে গদ্য ভাষায় রচিত আদি অন্ত সমন্বিত সম্পূর্ণ কাহিনীকে বলা হয় উপন্যাস। জি, গদ্য ভাষায় রচিত আদি অন্ত সমন্বিত সম্পূর্ণ কাহিনীকে বলা হয় উপন্যাস। এখন আমি আপনাদের একটা চ্যালেঞ্জ করে বলছি, এই যে সংজ্ঞাটা আমি দিলাম, এটি কিন্তু আমার সংজ্ঞা। আমার প্রচলিত বই পুস্তকে আপনি খুঁজবেন, আমার ধারণা, আমি আবার বলছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। জি, এই উপন্যাসের এই সংজ্ঞা বাংলাদেশের কোনো বইয়ে নাই। আমি যে সহজবোধ্য সুন্দর সংজ্ঞাটি দিয়েছি উপন্যাসের, জি, এইরকম সংজ্ঞা বাংলাদেশের কোনো বইয়ে নাই। কিন্তু এই যে আমি আপনাদের এখন বলে দিলাম, আপনারা লিখে নিলেন, এই নোটগুলো বাজারে ছেড়ে দিবেন। এবার বড় বড় প্রকাশনীরা কি করবে জানেন? এই নোটগুলো এই দেখবেন যে এরপরে 2-3 মাস পরে দেখবেন, আপনি এখন খুঁজে দেখবেন বাংলাদেশে যত বই আছে বাংলার, আমি আবার চ্যালেঞ্জ করি, বাংলাদেশে এখন যত নামি দামি বই আপনার কাছে আছে, উপন্যাসের এইরকম সুন্দর, পরিপূর্ণ এবং ছোট সংজ্ঞা বাংলাদেশের কোনো বই নাই। কিন্তু আমি এই যে আলোচনাটা আপনাদের ছেড়ে দিলাম, এরপর 2 মাস পরে দেখবেন বাংলাদেশের সকল বই এই সংজ্ঞা দেওয়া, এবং এই সমস্ত বইওয়ালারা বলবে যে এই সংজ্ঞাগুলি কি তাদের। জি, এবং তারা বাজার থেকে কপিরাইট সংগ্রহ করে বলবে যে ইহাই এই সংজ্ঞা তাদের, এবং এই যে এটা যদি অন্য কেউ বলে তার নামে মামলা করবে। জি, আমি আবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মিলাবেন আমার কথাটা। বাংলাদেশের সকল বই আপনি খুঁজবেন যে উপন্যাসের এরকম কোনো সংজ্ঞা দেওয়া আছে কিনা। একটা বইও যদি পান, আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবেন। জি, কোন বাংলাদেশের কোনো একটা বই যদি উপন্যাসের এইরকম সংজ্ঞা পান, সুন্দর বোধগম্য সংজ্ঞা, ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবেন। বুঝতে পারলেন? জি, দেখবেন
আলভি কেন ক্ষমতা কম কেন? আপনারা এই যে 2000 স্টুডেন্ট আমার, তাদের কি 5 জনেরও সেই সক্ষমতা নাই? 2000-এর নাই, আমার চ্যালেঞ্জ টানার সক্ষমতা অন্তত আমার এই 2000 ছাত্রের তো 10 জনের তো থাকার কথা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বাঘা বাঘা স্টুডেন্ট আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর জগন্নাথের সব কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বাঘা বাঘা পণ্ডিতদের ছাত্র আছেন, তারা চ্যালেঞ্জটা কেন নেবেন না? নেন। কিন্তু আমার দুঃখটা হলো এই সংজ্ঞাটি এবার কি হবে, 2 মাস পরে দেখবেন এই বইগুলি খুঁজবেন, বাজারের বইগুলি দেখবেন এই সংজ্ঞাটি ওখানে ঢুকে পড়েছে। যে দেখবেন আমি যা বললাম ওটাতে মিলিয়ে নেবেন, এবং তারা যেটা আমার সংজ্ঞা এটি কিন্তু বলবে না, এটা ওনাদের নিজেদের সংজ্ঞা বলে কি বাজারে চালাই নেবেন। তো যাই হোক, সেটি এখন কিছু করার নাই, এটা এখন যুগটা এমন। জি, তো গদ্য ভাষায় রচিত আদি অন্ত সমন্বিত সম্পূর্ণ কাহিনীকে বলা হয় উপন্যাস। জি, তো বাংলা উপন্যাসের জনককে ইত্যাদি ইত্যাদি উপন্যাসের ইতিহাস কিন্তু আমি আপনাদের আগেই বলে এসেছি, কাজে সেদিকে আর যাচ্ছি না। আচ্ছা, এখন উপন্যাসের আবার নানান প্রকারভেদ আছে। উপন্যাসের আবার কি অনেক রকমের জি প্রকারভেদ আছে। একটি উপন্যাসকে বলা হয় জি, এর মধ্যে ধরেন একটা কি সামাজিক উপন্যাস, একটা হচ্ছে কি ট্র্যাজেডি, একটি কি কমেডি, একটি হলো মেলোডি, একটি হচ্ছে রাজনৈতিক উপন্যাস, তারপর একটা হলো জীবনী নির্ভর উপন্যাস, একটিকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস, একটিকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস। জি, সামাজিক উপন্যাস, ট্র্যাজেডি, কমেডি, মেলোডি, রাজনৈতিক, জীবনী নির্ভর, মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক। তো তো সামাজিক উপন্যাস আমি খুব গভীরে যাব না, কারণ খুব গভীরে আপনার আসলে ওই বিষয়গুলি অত মানে প্রয়োজন, শুধু আপনাকে একটা সেন্স রাখতে হবে যে আসলে এগুলো কি। যেমন ধরেন একটা হচ্ছে সামাজিক উপন্যাস, লাল সালু সামাজিক উপন্যাস। লাল সালু কি সামাজিক উপন্যাস, সমাজ জীবনের নানান ধরনের অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কার, জড়তা, অজ্ঞতা, সামাজিক অগ্রগতি, সমাজের নানান বিষয় নিয়ে রচিত উপন্যাসকে বলা হয় সামাজিক উপন্যাস। সমাজ জীবনের নানান বিষয় নিয়ে রচিত উপন্যাসকে বলা হয় কি সামাজিক উপন্যাস, সহজ বিষয়। ট্র্যাজেডি কি একটা দুঃখের উপন্যাস, দুঃখ যেখানে নায়ক নায়িকার কি রোমান্টিক উপন্যাস হয়। জি, রোমান্টিক উপন্যাসও হয়, যে লিখতে পারবেন রোমান্টিক উপন্যাস। বিরহ, নায়ক নায়িকার বিচ্ছেদ বা দুঃখ বা নায়কের মৃত্যু বা অমিল, এ ধরনের কষ্টের মধ্য দিয়ে, ঠিক আছে, যে উপন্যাসের সমাপ্তি ঘটে কি দুঃখ কষ্ট বা বিরহের মধ্য দিয়ে, যে উপন্যাসের সমাপ্তি ঘটে দুঃখ কষ্ট বা বিরহের মধ্য দিয়ে তাকে বলা হয় ট্র্যাজেডি। যে উপন্যাসের কি হাস্যরস, পাঠকের অন্তরে হাস্যরস মানে হাস্যরসের সঞ্চার ঘটানো নিয়ে উদ্দেশ্য নিয়ে যে উপন্যাস রচিত হয়, পাঠকের হৃদয়ে হাস্যরসের সঞ্চার ঘটানোর উদ্দেশ্য নিয়ে, হাস্যরসের সঞ্চার ঘটানোর উদ্দেশ্য নিয়ে রচিত উপন্যাসকে বলা হয় কি কমেডি, হাস্যরসাত্মক। কমেডি মানে কি হাস্যরসাত্মক। জি, মেলোডি গীতিধর্মী উপন্যাস, গীতিধর্মী। মেলোডি কি গীতিধর্মী, শেষে গিয়ে যেখানে নায়ক নায়িকার মিল হয়, জি সেখানে শেষে গিয়ে অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।
যতই ভিলেন আসুক, যতই পরিস্থিতি খারাপ হোক, যতই বাবা মা মেনে না নিক, তাই না, শেষে গিয়ে ঠিকই নায়ক আর নায়িকা দুজনকে কি পায় আর কি, শেষে গিয়ে মেলোডিয়াস গীতিধর্মী। জি, যেই নাটকের শেষে কি হয়, একটি সুন্দর সমাপ্তি ঘটে। যেই নাটকের শেষে একটি সুন্দর কি পরিসমাপ্তি ঘটে, সেই নাটক হচ্ছে মেলোডি বা মেলোডিয়াস। তারপরে রাজনৈতিক উপন্যাস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক কোনো ঘটনাধারা নিয়ে রচিত উপন্যাসকে বলা হয় রাজনৈতিক উপন্যাস। জীবনী নির্ভর, কোনো ব্যক্তির জীবনী, কোনো বিশেষ ব্যক্তির, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে একটা উপন্যাস লিখতে পারেন, শেখ হাসিনাকে নিয়ে একটা উপন্যাস লিখতে পারেন, তাই না, মাইকেলকে নিয়ে একটা উপন্যাস লিখতে পারেন, নজরুলকে নিয়ে লিখতে পারেন, জুয়েল কিবরিয়াকে নিয়ে একটা উপন্যাস লিখতে পারেন। কোনো ব্যক্তির জীবনী নির্ভর উপন্যাসকে বলা হয় জীবনী নির্ভর উপন্যাস। বিখ্যাত ব্যক্তি, মহামানব মনীষীদের জীবনী নিয়ে উপন্যাস। মনস্তাত্ত্বিক, এটা একটা বিষয়। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি, দেখেছেন কিনা? বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। এখন প্রশ্ন, মনস্তাত্ত্বিক উপন্যাসটা কি? যে মনস্তাত্ত্বিক উপন্যাস আসলে কি, এটা একটু ব্যাখ্যা দিচ্ছি, কারণ হয়তো ঐতিহাসিকটা সহজে বোঝেন, সামাজিকটা বোঝেন, রাজনৈতিকটা বোঝেন, মনস্তাত্ত্বিকটা তো বুঝতে একটু কষ্ট হতে পারে। তো আপনাদের একটু বলি যে যখন কোনো উপন্যাস লেখা হয়, নাটক লেখা হয়, তো সেখানে একটা দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্ব, ভালো করে শুনবেন, কিছু কিছু কথা বলছি, যেই কথাগুলি একটু ভালো করে শুনতে বলে মানে বুঝতে হবে যে এই কথাগুলি প্রচলিত বই পুস্তকে জিন্দেগিতেও পাওয়া যাবে না। যখন আমি বলি একটু ভালো করে শুনবেন, তখন বুঝে নেবেন এই কথাটার মানে হলো যে যেই কথাগুলো আমার কাছে না শুনলে বাজারে আর পাওয়া যাবে না। জি, সাহিত্যে যে সেটা নাটক হোক, উপন্যাস হোক, যাই হোক না কেন, একটা দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্ব, নাট্যিক দ্বন্দ্ব বলি, বা দ্বন্দ্ব কি, নায়ক বা নায়িকা প্রেম করছে, হয়তো বাবা মা মেনে নিবে না, তাহলে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বাবা মা মেনে নিয়েছে কিন্তু সমাজ মানে না, কেন, যে ছেলেটা হিন্দু মেয়েটা মুসলমান, তাহলে সমাজ মেনে নেয় না, তাহলে একটা দ্বন্দ্ব তৈরি হলো নায়কের সাথে সমাজের। সমাজও মেনে নেয় কিন্তু রাষ্ট্র মেনে নেয় না, কেন, কারণ রাষ্ট্র কোনো কারণে এই ব্যক্তির উপর নাখোশ। জুয়েল কিবরিয়ার উপর দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নাখোশ, যে জুয়েল কিবরিয়া যাই করুক সরকার বাধা দিবে। তাহলে এটা হচ্ছে, তার মানে আমি একটা প্রেম করব, বিয়ে করবো, তবু সরকার বাধা দিতে পারে। তার মানে বাবা মা মেনে নিল, পরিবার মেনে নিল, সমাজ মেনে নিল, কিন্তু রাষ্ট্র বাধা দিয়েছে যে না, এটা হতে পারবে না, এটা হওয়া যাবে না। তো তার মানে কোন একটা কাহিনী ঘটতে হলে সে কিন্তু কোনো না কোনো একটা কি দ্বন্দ্ব তৈরি হতে হবে, দ্বন্দ্ব লাগবে। দ্বন্দ্ব না থাকলে নাটক কেমনে হবে, তাই না? তো দ্বন্দ্বটা সাধারণত, যে বললাম, আমরা যখন আপনাদের মহুয়া পালা পড়িয়েছে, মহুয়া মনে আছে, মহুয়া পালা যখন পড়িয়েছি, তখন মহুয়া কি, ওই যে মহুয়া প্রেম করছে নদের তাদের সাথে, কিন্তু সুজন, ওই যে মনে আছে মিশা সওদাগর সুজন, সে সুজন মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে হুমরা বেদের সাথে, একটা দুটা পক্ষ তৈরি হয়েছে। এটা হতে হবে, না হলে কাহিনী ক্লাইম্যাক্সে যাবে না। যতক্ষণ না দ্বন্দ্ব তৈরি হবে, ততক্ষণ কাহিনী ক্লাইম্যাক্সের দিকে যাবে না, যে কোনোভাবে। এখন ভাবেন যে আধুনিক যুগে, এই আধুনিক পৃথিবীতে আর এরকম এই দ্বন্দ্বগুলো আমরা বাহ্যিক দ্বন্দ্ব, সমাজ বাধা দিল, রাষ্ট্র বাধা দিচ্ছে, পরিবার মেনে নিচ্ছে না, বাবা মা মেনে নিচ্ছে না, মা বলে দিয়েছে যদি প্রেম করিস তোকে কেটে গাং দিয়ে 2 টুকরো করে ভাসায় দিব, আমার মেয়ে হয়ে, এই বংশের মেয়ে হয়ে তুই প্রেম করবি, এটা দ্বন্দ্ব, বাহ্যিক দ্বন্দ্ব, বাহ্যিক। এখন ভাবেন আধুনিক যুগ, আপনি প্রেম করবেন, আপনাকে কেউ নিষেধ করবে? বাবা মা নিষেধ করে বাবা মা প্রেম করার জন্য? আমি নিশ্চিত এখনকার কোনো মা কোনো বাবা প্রেম করতে নিষেধ করে না। বরং বিশ্ববিদ্যালয়ে যেই মেয়ে ভর্তি হয়, ফার্স্ট ইয়ারে যখন পড়তে যায়, মা বলে দেয় যে মারে প্রেম করলে করিস, কিন্তু একটু দেখে শুনে করিস, একটু বুঝে শুনে করিস। বলে না যে মা বন্ধুত্ব করিস না, ছেলেদের সাথে মিশবি না, প্রেম করলে তো কেটে ভাষায় দেবো। কি বলে জানেন, একটু করলে করিস, প্রেম করলে করিস, একটু দেখে শুনে করিস। এবং আরও ট্র্যাজেডি হলো, আপনি প্রেম করেন, এবার বিয়ের সময় পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না, এবার আপনার বাবা মা চাচা ভাবি বলবে যে তাহলে ভার্সিটিতে পড়ে তুই কি ঘোড়ার ঘাস কাটলি? একটা প্রেম, তোর জন্য মেয়ে দেখা লাগবে, তোর জন্য ছেলে দেখা লাগবে, তো তুই এতদিন কি করলি বিশ্ববিদ্যালয়ে পড়ে? মানে আপনি যে প্রেম করেননি, এটা কিন্তু আপনার জন্য এখন কিন্তু অপরাধ। এখন প্রশ্ন হলো, তাহলে আপনি যে একটা উপন্যাস লিখবো আপনাকে নিয়ে, তাহলে আমার দ্বন্দ্বটা পাবো কই?
তা এখন আমি যে একটা উপন্যাস লিখবো আপনার জীবন নিয়ে, তা আপনার পরিবার বাধা দিচ্ছে না, আর উৎসাহ দিচ্ছে, সমাজ বাধা দিচ্ছে প্রেম করতে। আপনার মাল আপনি নিয়ে ঘুরবেন, আগে প্রেম করছেন, রাস্তা দিয়ে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি ঘুরে বেড়ায়, এর অপরাধে কি তাকে সমাজে অপরাধী করা হতো, তাদের বিচার বসতো, তাদেরকে মেরে চাপকে পিঠে চামড়া ছাল তুলে দেওয়া হতো। শুধু তাই না, এই কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হতো। এই ছেলে আর মেয়ে প্রেম করছে, এই দুটা বেয়াদব প্রেম করে সমাজকে নষ্ট করছে, এটা সমাজ এর বিচার করতো, ধর্ম বিচার করতো, রাষ্ট্র বিচার করতো। এখন কি করে? আমার মাল আমি নিয়ে ঘুরবো, ঘাড়ি হাত দিয়ে ঘুরবো, কোমরে হাত দেবো, তাতে তোর কি, সমাজের কি বেটা? জি, কাজে সমাজ বাধা দিবে না, রাষ্ট্র তো বাধা দিবেই না। রাষ্ট্রও প্রেম করানোর জন্য পার্ক বানিয়ে রেখেছে, পার্কে আবার বেঞ্চ দিয়েছে, বেঞ্চে আবার ঝোপ ঝোপ দিয়ে আড়াল করে দিয়েছে, তাই না ভাই? সমাজ রাষ্ট্র আপনার প্রেম যাতে করতে কোনো অসুবিধা না হয়, সুবিধা হয়, তাই না? বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ আসেন নাকি, তাই না? যে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি, তো জাহাঙ্গীরনগরে যখন যাই, ওরে আল্লাহ, চারদিকে খালি ঝোপ আর ঝোপ। আমাদের রাজশাহীতেও আছে, জাহাঙ্গীরনগরে আরো বেশি। এই ছেলেমেয়েরা ঝোপের মধ্যে ঢোকে ঢুকে খালি হারায় যায়। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে পারে না যে কোনো ঝোপঝাড় থাকবে না, সব কেটে একদম কি সব পরিষ্কার, যেন চারদিকে তাকালে দেখা যায় যে কোনো ছেলে মেয়ে বসে কিছু করছে কিনা। চাইলে সব গাছপালা কেটে পরিষ্কার করে টাইলস লাগাই দিতে পারে না, কিন্তু দেয়নি, আপনাকে বসার সুযোগ দিয়েছে। জি জি ভাই, বসার সুযোগ দিয়েছে। এই যে আমার আনামুল হক বলছে ভদ্রা পার্ক, হ্যাঁ রাজশাহীর ছাওয়া, বুঝতে পারছি যে রাজশাহী পড়েছেন। যে তাহলে সমাজ, রাষ্ট্র, ধর্ম আপনাকে বাধা দিচ্ছে না। তাহলে আপনার জীবনের নিয়ে যে আমি উপন্যাস লিখবো, সেই উপন্যাসের দ্বন্দ্ব তৈরি হবে কি দিয়ে? ঘোড়ার ডিম দিয়ে? তাহলে উপন্যাস লেখা হবে কি করে? জি, উপন্যাস লেখা হবে এইভাবে, জি, আপনার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হবে। আপনাকে কেউ বাধা না দিলেও আপনার মনের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হবে। কেমনে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হবে? যে এই যে মেয়েটি শহরে গেছে, গিয়ে সুমন বলছে যে তোমাকে আমি আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, চলো একটু ঘুরি কোথাও। মেয়েটি ভাবছে যে না, আমি প্রেম করব না, ডাকে সাড়া দিব না, কারণ আমার বাবা মা আমাকে বিশ্বাস করে পাঠিয়েছে। আমার মা যখন জানবে, বাবা যখন জানবে, তখন আমার প্রতি কষ্ট পাবে, আমার প্রতি মন খারাপ করবে, আমি এটা করব না। বাবা মা নিষেধ করেনি, কিন্তু তবু এই মেয়েটি কিন্তু কি করছে না, এটি তার মনস্তাত্ত্বিক করছে না। আবার বান্ধবী যখন প্রেম করছে, সে গল্প করছে যে আজকে জানের সাথে ঘুরলাম, জান আমাকে চাইনিজ খাওয়ালো, তারপরে গিফট করলো, ফুল কিনে দিল, এটা শুনে তার আবার কষ্ট লাগছে। পরদিন হয়তো সুমন আবার যখন এসেছে, তো আচ্ছা চলো সুমন আজকে একটু ঘুরি, সুমনের সাথে ঘুরছে, রিক্সায় উঠছে, পার্কে যাচ্ছে। আবার রুমে এসে ভাবছে, সি এটা করা আমার উচিত হয়নি, সি আমি কি করে এটা করলাম, আমার এটা করা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, এটা পাপ হয়েছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীবনেও করবো না বলে কয়েকদিন থাকলো। কিছুদিন পরে আবার মনে হচ্ছে ওই একটু রিক্সায় উঠলে কি এমন সমস্যা, একটু পাশে বসে বন্ধুত্ব গল্প করলে কি। এই যে তাকে কেউ নিষেধও করছে না, তাকে কেউ করতেও বলছে না, কিন্তু তার ভিতরে এক ধরনের কি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। জি, এর নাম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। কিংবা ছেলেটা সুমন, এই সুমন সুমিকেও পছন্দ করে, রুমিকেও পছন্দ করে, সুমিও তাকে ভালোবাসে, রুমিও ভালোবাসে। এখন কোনটাকে নিবে? সুমি দেখতে খুব সুন্দর, খুবই স্মার্ট, খুবই হ্যান্ডসাম, খুবই মেধাবী, কিন্তু গরিবের মেয়ে। রুমির চেহারা একটু ট্যাপা টুপা গোলগাল, কিন্তু বিশাল ধনীর মেয়ে, সচিবের মেয়ে। এখন সুমন করবে এটা কি? সুমন পড়ে গেছে যে ক্লাইম্যাক্সে, এর নাম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। যে মনস্তাত্ত্বিক সুমন একটু সুমির প্রতি আকৃষ্ট, সুমিকে খুব ভালো লাগে, জ্ঞানী, মেধাবী, বুদ্ধিমান, সুন্দর। আবার ওই যে সচিবের যে মেয়ে গাড়ি নিয়ে আসে, একটু ট্যাপা টুপা হলেও গাড়িতে করে নিয়ে যায়, একটু ঘোরায়, একটু তাই না, 5 স্টার হোটেলে একটু নিয়ে যেয়ে খাওয়ায়, শার্ট প্যান্ট দামি দামি গিফট করে। যে সুমন রুমিকেও ছাড়তে পারে না, আবার সুমিকেও মন থেকে তাড়াতে পারে না, নাট্যিক দ্বন্দ্ব। জি, তাহলে আধুনিক উপন্যাসে পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, রাজনৈতিক দ্বন্দ্ব নাই। তাহলে দ্বন্দ্বটা কি? জি, কণিকা ঘোষ, জি ঠিকই বলেছেন। আলিয়া ভাটও টানে, আবার বউ এত ভালোবাসে, তাই না, এত বিশ্বাস করে,
এত স্নেহ করে, এত মায়া করে, এত কষ্ট করে রান্না করে খেতে দেয়, তাহলে তাই না? আলিয়া ভট্ট মনের মধ্যে মাঝে মাঝে কি করে, আকর্ষণ করে, আবার বউয়ের বিশ্বাস বা ভালোবাসাকেও নষ্ট করা যায় না। তাহলে এই যে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয়। আবার আলিয়ার ঠোঁট, তাই না, চোখ, এগুলা গাল, এগুলা দেখলেও জুয়েল কিবরার মন ওইদিকে একটু কি মাঝে মাঝে একটু টান দেয় আর কি। তাহলে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আধুনিক পাঠকের বা আধুনিক মানুষের দ্বন্দ্বটা সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, ধর্মীয় দ্বন্দ্ব না। কি দ্বন্দ্ব? তাহলে আধুনিক উপন্যাস হচ্ছে মনস্তাত্ত্বিক। আর এই মনস্তাত্ত্বিক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? চোখের বালি। জি, চোখের বালি। তাহলে মনস্তাত্ত্বিক উপন্যাস বোঝা গেছে ভাইরা আমার? জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মনস্তাত্ত্বিক উপন্যাস গেল। ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক যে ইতিহাসের কোনো ঘটনা নিয়ে যদি উপন্যাস লেখা হয়, আপনি পলাশীর যুদ্ধ নিয়ে একটা উপন্যাস লিখতে পারবেন, আপনি পানিপথের যুদ্ধ নিয়ে একটা উপন্যাস লিখতে পারবেন, আপনি বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে উপন্যাসগুলো লেখা আছে, রাইফেল রুটি আওরাত কিংবা ইত্যাদি ইত্যাদি, উপমহাদেশ, তাহলে এগুলো ঐতিহাসিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক আমরা বলছি, কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো ইতিহাস, তাই না? জি, তাহলে ঐতিহাসিক উপন্যাস। রোমান্টিক উপন্যাস, যে রোমান্টিক, যেখানে নায়ক নাই, শুধু প্রেম, মুখ্য উদ্দেশ্য কি প্রেম, এই প্রেম নিয়ে যে উপন্যাসগুলি, প্রেম, ভালোবাসা, জি, সেগুলো মূলত রোমান্টিক উপন্যাস। জি, এর বাইরে আবার আঞ্চলিক উপন্যাস আছে, এর বাইরে আরো ছোটখাটো ভাগ আছে আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক, জি, কোন একটা অঞ্চলের জীবন, রীতিনীতি, তাই না, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, কোন একটা অঞ্চল ভিত্তিক। পাবনা অঞ্চলের একটা উপন্যাস, চাঁপাই নবাবগঞ্জের একটা উপন্যাস, সিলেট অঞ্চলের একটা উপন্যাস। এক একটা অঞ্চলের আঞ্চলিক জীবন, আঞ্চলিক কৃষ্টি, কালচারকে নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কি আঞ্চলিক উপন্যাস। আচ্ছা, উপন্যাসের পরে আমরা লিখেছি কি ছোট গল্প। জি, ছোট গল্প। ছোট গল্প আধুনিক সময়ের সৃষ্টি। ছোট গল্প এই সাহিত্য প্রকরণগুলোর মধ্যে সবচেয়ে কি বেশি আধুনিক। সাহিত্যে যে রূপগুলি আছে এগুলির মধ্যে সবচেয়ে লেটেস্ট বা আধুনিক রূপকল্পটার নাম কি ছোট গল্প। জি, তো এই ছোট গল্প সম্পর্কে বলা হয় এমন যে এডগার অ্যালেন পো, যিনি আমরা গল্পের জনক বলি যাকে, ইংরেজি ছোট গল্পের জনক এডগার অ্যালেন পো, তিনি বললেন যে যেই কাহিনীটা 30 মিনিট থেকে 1-2 ঘন্টার মধ্যে, আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায়, যে কাহিনীটি আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টার মধ্যে পড়ে শেষ করে ফেলা যায়, সেরকম কাহিনীটা হচ্ছে ছোট গল্প। জি, তবে আরো সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলস তিনি বলছেন যে না, অত বড় হলেও হবে না ছোট গল্প, 10 থেকে 50 মিনিট। এইচ.জি. ওয়েলস, এইচ.জি. ওয়েলসের মতে ছোট 10 থেকে 50 মিনিটের মধ্যে যেই কাহিনী পড়ে শেষ করা যাবে, 10 থেকে 50 মিনিটের মধ্যে যেই কাহিনী পড়ে শেষ করা যাবে সেটি হচ্ছে ছোট গল্প। তবে ছোট গল্পের সবচেয়ে দামি সংজ্ঞা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি দিয়েছেন ওই যে বুড়া রবীন্দ্রনাথ। জি, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি এবং রোমান্টিক উপন্যাসিক রবীন্দ্রনাথ। জি, সেই সংজ্ঞাটি একটু লিখে নেবেন বা জানেন সবাই। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। জি, বুঝতে পারলেন? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, নিতান্তই সহজ সরল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, অনেক ঘটনার ঘন ঘটা থাকা যাবে না, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট গল্পের সংজ্ঞার সবচেয়ে, এটি আসলে ছোট গল্পের সংজ্ঞা। যে শেষের লাইন দুটা,
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও। কি মণিশঙ্কর এত ভালোবাসা দিলে হবে? মণিশঙ্কর হাজার হাজার ভালোবাসা উড়াচ্ছে। জি, ধন্যবাদ মণিশঙ্করকে। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। জি, এবং এই জায়গায় উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য। উপন্যাস কিন্তু যে কোনো ভাবে হোক শেষে কিন্তু কাহিনীটা শেষ হবে। অতঃপর তারা সুখে শান্তিতে বাসই করুক, কিংবা নায়ক মরে যাক, নায়িকা মরে যাক, কিংবা নায়ক মরে গেলে নায়িকা আরেকের সাথে বিয়ে হোক, মানে কোন একটা পরিণতি দিয়ে উপন্যাস শেষ হবে। কোন একটা পরিণতি দিয়ে উপন্যাস শেষ হবে। উপন্যাস শেষ শেষ আপনি সে দুঃখের মধ্যে দিয়ে শেষ হোক আর আনন্দের মধ্যে দিয়ে শেষ হোক, একটা শেষ হয়ে গেল। কিন্তু ছোট গল্প শেষ হবে না, কারণ ছোট গল্প শেষ করার জন্য লেখা হয় না। জি জি হৈমন্তীর সাথে শেষে কি হলো, হৈমন্তীর শেষে কি হলো, এই যে জানার আগ্রহ থাকলো আপনার প্রচন্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার পড়েছেন? পোস্টমাস্টার পড়ে দেখবেন, তাহলে ছোট গল্প কারে কয় টের পাবেন। জি, ওই যে পোস্টমাস্টার চলে যাচ্ছে রতনকে একা রেখে, রতনের প্রতি তার মায়া, কিন্তু নিয়েও যাওয়া যাচ্ছে না। আবার রতনের কি হবে এখন, আপনি পড়া শেষে কিন্তু ভাববেন যে রতনের কি হবে, রতন এখন কি করবে, কিংবা লেখক যে চলে গেল আবার কি রতনের টানে আসবে কিনা, মানে শেষে গিয়ে কিংবা ফটিক কিংবা জি। তো এটি হচ্ছে ছোট গল্প। অন্তরে অতৃপ্তি রবে, এই কথাটা না বুঝলে ছোট গল্প লেখা যাবে না। যারা গল্প লিখতেছেন, যারা গল্পকার কিংবা গল্প লিখতে, জি এটি হলো ছোট গল্পের মূল। পোস্টমাস্টার পড়বেন, ছোট গল্প বুঝতে চাইলে পোস্টমাস্টার পড়তে হবে। জি, আর আরেকটি কথা বলে শেষ করি, উপন্যাসের ছোট গল্পের সঙ্গটা তাহলে বুঝতে পারবেন। দেখেন, উপন্যাস একটা সামগ্রিক মানুষের জীবন, একটা মানুষের জন্ম থেকে শুরু করে শিক্ষা, প্রেম, ভালোবাসা, শেখা, হ্যান সব কিছু মিলিয়ে একটা কি, একটা মানুষের জীবন, পরিপূর্ণ জীবন, সেটা হলো উপন্যাস। আর ছোট গল্প কি? ছোট গল্পের সংজ্ঞা একটা বিশাল বড় বন কিংবা অন্ধকার রাত, আপনি টর্চ লাইট মেরেছেন, ভালো কিছু একটা টর্চ লাইট মেরেছেন, তো টর্চ লাইটের আলোটা একটা নির্দিষ্ট জায়গায় পড়েছে, ওখানে একটা একটা লেজ নড়ছে, ছোট একটা চিকন লেজ নড়ছে, এটা ছোট গল্প। ছোট গল্প শেষ। এখন এই যে ছোট গল্প, আপনি এখন এই যে লেজটা কিসের, টিকটিকির হতে পারে, সাপের হতে পারে, জি ডাইনোসরের হতে পারে, কিংবা কারণে ভূতের লেজ, কিছুই না, আপনি মনের ইউলেশন। অর্থাৎ এখন লেজটা কার, অত কিছু আর দেখাবে না, অত কিছু দেখানোর ছোট গল্পের টাইম নাই। অন্ধকারে লাইট মারলে যতটুকু জায়গায় আলো পড়ে সেইটুকু জায়গা হচ্ছে ছোট গল্প। যতটুকু দেখবেন এইটুকু ছোট গল্প। এর সাথে আরো বাইরে অনেক কিছু আছে, কিন্তু সেইটুকু লেখক আপনাকে দেখাবে না। আপনি ইমাজিনেশন করবেন, কল্পনা করবেন, ভাববেন যে এর বাইরে আসলে কি আছে এর বাইরে, কিন্তু সেটি লেখক আপনাকে দেখিয়ে দিবে না। সেটি হচ্ছে ছোট গল্প। জি, তো ছোট গল্প অনেক রকম আছে, হরেক রকম ছোট গল্প আছে। জি, ওই সব একই রকম ভাগ। জি, কি সামাজিক ছোট গল্প, আর রাজনৈতিক ছোট গল্প, ঐতিহাসিক ছোট গল্প, মনস্তাত্ত্বিক ছোট গল্প আছে, অতি প্রাকৃত গল্প, অতি প্রাকৃত, অতি প্রাকৃত, সুপার ন্যাচারাল, বুঝলেন, সুপার ন্যাচারাল। জি, রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ, যে সুপার ন্যাচারাল, অতি প্রাকৃত। একটা বাড়ি গেট বন্ধ থাকে কিন্তু রাতে হঠাৎ করে খুলে যায়, একটা গাছ হ্যাঁ মানুষের মতো কথা বলে কিংবা কাউকে খেয়ে ফেলে, এই টাইপের একটু অতি প্রাকৃত, মানে প্রকৃতির মধ্য থেকে এক ধরনের কি সুপার ন্যাচারাল। ন্যাচারালকে আবার একটু সুপার স্ট্রাকচার দেওয়া, অর্থাৎ এক ধরনের অধিভৌতিক, অধিভৌতিক, অতিলৌকিক। নাফিদ সাদাত, আরেকবার বলবো কেন, আপনি ভিডিওটা শেষে আরেকবার দেখে নেবেন। জি, আপনি শেষে ক্লাস শেষ হলে এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। জি,
উপন্যাস হচ্ছে একটা জীবনের পরিপূর্ণ বর্ণনা, আর ছোট গল্প হলো একটি জীবনের একটা নির্দিষ্ট ঘটনা। উপন্যাস হচ্ছে একটি সামগ্রিক জীবন, একটি সামগ্রিক ঘটনার, একটি ঘটনার সামগ্রিক বর্ণনা। আর মানুষের জীবনের যে কোনো একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা হচ্ছে ছোট গল্প। একটি মানুষের সারা জীবনের সম্পূর্ণ ঘটনা হচ্ছে উপন্যাস, আর একটি মানুষের জীবনে একটা কোনো একটা নির্দিষ্ট সার্টেন সময়ের একটা নির্দিষ্ট সময়ের ঘটনা হচ্ছে ছোট গল্প। জি আফরোজামনি, কঙ্কাল, ডালিয়া, ক্ষুধিত পাষাণ, জি আফরোজামনি, এগুলো রবীন্দ্রনাথের ছোট গল্প, অতি প্রাকৃত গল্প। অতি প্রাকৃত তো অতি প্রাকৃত গল্প আমরা বলি, ঐতিহাসিক গল্প বলি, মনস্তাত্ত্বিক গল্প বলি। জি ঠিক আছে, তো এর নানা ধরনের গল্প আছে, রোমান্টিক গল্প। জি গল্পের অনেক ভাগ আছে। জি এরপর লেখেন নাটক। নাটক একটা মজার কথা বলি, যে পৃথিবীর যে সাহিত্য, সবচেয়ে প্রাচীন সাহিত্যটার নাম নাটক। বাংলা সাহিত্যের কিন্তু না, আবার বলছি, গোটা পৃথিবীতে প্রথম সাহিত্য বলতে যা রচিত হতো সেটা হচ্ছে নাটক। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্য, পৃথিবীর সবচেয়ে রচিত, এমনি মানুষ মুখে মুখে ছড়া বলতো বা ধাঁধা বলতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু পৃথিবীর প্রথম রচিত সাহিত্য হচ্ছে কি নাটক। তবে নাটককে আগের যুগে বলা হতো কাব্য। ভালো করে শুনবেন, নাটককে আগের যুগে হতো কাব্য। বুঝতে পারলেন? আগের যুগে প্রাচীন আলংকারিকরা, সংস্কৃত আলংকারিকরা কাব্যকে দুই ভাগে ভাগ করত। একটিকে বলতো শ্রব্য কাব্য, শ্রুতি কাব্য। জি শ্রুতি কাব্য। আরেকটাকে বলতো দৃশ্য কাব্য। প্রাচীন যুগে আলংকারিকরা কাব্যকে দুই ভাগে ভাগ করত, একটিকে বলতো শ্রুতি কাব্য, আর একটিকে বলতো দৃশ্য কাব্য। জি যেই কাব্য শুনতে হয় বা পড়তে হয় সেটা শ্রুতি কাব্য, আর যেটা দেখতে হয় সেটার নাম হচ্ছে দৃশ্য কাব্য। তাই নাটককে প্রাচীন যুগে কি বলা হতো? নাটককে বলা হতো দৃশ্য কাব্য। ভালো করে শুনুন, নাটককে বলা হতো কি দৃশ্য কাব্য, দৃশ্য কাব্য। জি প্রাচীন আলংকারিকরা বা সংস্কৃত আলংকারিকরা নাটককে কি বলতো? দৃশ্য কাব্য। ফাহিম ফয়সাল আশায় আছেন? ঢেলে দিব? খাবেন? জি হ্যাঁ, চাইলে তো আমি দিতেই চাই, আমার তো মন অনেক উদার, আমি চাইলেই কাউকে না করতে পারি না। জি এবং মণিশঙ্কর ঠিক কথা বলেছে, প্রাচীন যুগে নাটকগুলি সংলাপ আকারে লেখা হতো। প্রাচীন যুগের নাটকগুলি জি কবিতার বা গানের স্টাইলে লেখা হতো। দেখবেন প্রাচীন যুগে যে নাটক, সে নাটকগুলির সংলাপগুলি কি কাব্যাকারে বা কবিতার আকারে রচিত হতো। তো নাটকটা অন্য সাহিত্যের সাথে নাটক একটু ভিন্ন। অন্যান্য সাহিত্যের সাথে নাটকের একটু ভিন্নতা হলো যে অন্য সাহিত্যগুলি লেখকরা লেখেন, লেখে তাদের কাজ শেষ, এবার পাঠক পড়ে অনুভবটা নেয়। কিন্তু নাটকে লেখক লেখার মাধ্যমে অনুভবটা প্রকাশ করেন বটে, কিন্তু এর মূল রসটা প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে? অভিনয়। অভিনয়, দৃশ্যকাব্য, দেখার মাধ্যমে। অর্থাৎ তাহলে সংজ্ঞাটা কি লিখে নিতে পারেন যে পাত্র পাত্রীর সহযোগে রঙ্গমঞ্চে, জি পাত্র পাত্রীর দ্বারা কি সামাজিক বা পারিবারিক কোনো বিষয়কে নাট্যাকারে রঙ্গমঞ্চে উপস্থাপনকে বলা হয় নাটক। পাত্রপাত্রী বা চরিত্র সহযোগে, পাত্রপাত্রী বা চরিত্র সহযোগে সামাজিক পারিবারিক কোনো ঘটনাকে রঙ্গমঞ্চের মাধ্যম উপস্থাপনকে, রঙ্গমঞ্চের মাধ্যম উপস্থাপনকে বলা হয় নাটক। পাত্রপাত্রী বা চরিত্র সহযোগে সামাজিক পারিবারিক কোনো ঘটনাকে রঙ্গমঞ্চে উপস্থাপনকে বলা হয়
জি, রঙ্গমঞ্চের মধ্যে উপস্থাপন। এমনি নাটক কিন্তু লেখার পরের মূল কোয়ালিটি নির্ভর করে না, নাটকের মূল উদ্দেশ্যটাই কি রঙ্গমঞ্চে যেন উপস্থাপন করতে হয়। তাহলে পাত্রপাত্রী বা চরিত্রের দ্বারা বা চরিত্রের সহযোগে, তাই না, সামাজিক পারিবারিক কোনো ঘটনাকে রঙ্গমঞ্চের সাহায্যে উপস্থাপন করাকে বলা হয়, রঙ্গমঞ্চের সাহায্যে উপস্থাপন করাকে বলা হয় নাটক। জাহিদ হাসান সোহাগ মগা চম্পু কাব্য নিয়ে অন্ধকার যুগে বলেছি, দেখে নিস। গরু, এই যুগে এসে চম্পু কাব্য জিজ্ঞেস করলে কি হবে? একই কথা কতবার করে শুনবি গাধা? চম্পু কাব্য অন্ধকার যুগে বলেছি, একই আলোচনা 10 বার করে করব, হ্যাঁ? এখন নাটকের প্রধানত 5টি অঙ্ক থাকবে। নাটকের প্রধানত 5টি অঙ্ক থাকতে হবে। নাটক প্রধানত 5 অঙ্কের, লিখে নেন। নাটক প্রধানত 5 অঙ্কের, লেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। নাটক প্রধানত কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে? 5। জি, কি কি? 5টা অঙ্ক থাকতে হবে। একটিকে বলা হয় কি? সূচনা, সূচনা বা প্রারম্ভ। সূচনা বা কি? প্রারম্ভ। উত্থান, একটিকে বলা হয় চূড়া, একটিকে বলা হয় পতন, একটিকে বলা হয় সমাপ্তি বা উপসংহার। এটাকে পতন না বলে কেউ ভালো বাংলা হচ্ছে গ্রন্থি মোচন। জি, ভালো বাংলায় লিখি আপনাদের জন্য, গ্রন্থি মোচন। তাহলে নাটকের প্রধানত 5টি অঙ্ক থাকতে হয়। এটা হচ্ছে প্রারম্ভ বা সূচনা, তারপর থেকে উত্থান, তারপরে থাকবে নাটকের চূড়া, তারপর থাকবে গ্রন্থিমোচন, তারপর থাকবে সমাপ্তি বা উপসংহার। এটাকে ইংরেজিতে, এটাকে বলা হয়, নিশ্চয় বুঝতে পারছেন, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। উত্থানকে বলা হয় রাইজিং অ্যাকশন, রাইজিং অ্যাকশন। চূড়াকে বলা হয় ক্লাইম্যাক্স। কি বলা হয়? ক্লাইম্যাক্স। গ্রন্থি মোচনকে ইংরেজিতে বলা হয় ফলিং অ্যাকশন, আর এটাকে বলা হয় কনক্লুশন। জি, তাহলে ইংরেজিতে ইন্ট্রোডাকশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন এবং কি কনক্লুশন। ঠিক আছে বাবারা? ক্লাইম্যাক্স, জি, নাটকের একটা জায়গায় গিয়ে বা সিনেমার একটা জায়গায় গিয়ে দেখবেন কি একটা ক্লাইম্যাক্স। হ্যাঁ, ফাইম পাসেল শেক্সপিয়ারের নাটক বা প্রাচীন নাটক আরও অনেক যারা বড় বড় নাট্যকার, তারা মূলত নাটকের পঞ্চাঙ্গ রীতিটা অনুসরণ করতেন। ঠিক আছে, প্রাচীন আলংকারিকরা সহ পৃথিবীর বড় বড় নাট্যকাররা নাটকের এই 5টি অঙ্ক তারা মেনে চলতেন। জি, পঞ্চাঙ্গ। তাই নাটক প্রধানত কয় অঙ্কের হতে হবে? নাটক প্রধানত 5 অঙ্কের। তবে কথা হলো আধুনিক পৃথিবীতে এত কিছু আর মানা হয় না। যার যেমন, কেউ 3 অঙ্কের নাটক লিখছে, কেউ 1 অঙ্কের, এবং আধুনিক যুগে এসেছে লেটেস্ট একাঙ্ক নাটক, একাঙ্ক, 1 অঙ্কের নাটক। জি, বুঝতে পারলেন? আধুনিক যুগে মানুষ আর এত কিছু 5 অঙ্ক 10 অঙ্ক না, 3 অঙ্ক না। আধুনিক যুগে লেটেস্ট নাটকগুলি সব কি 1 অঙ্কের। কিন্তু প্রাচীন সাহিত্য অনুযায়ী যে সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? 5 অঙ্কের নাটক। এখন নাটকের অনেক ভাগ আছে, ওই একই রকম ভাগ। ঐতিহাসিক নাটক, একটা হলো নাটকের ভাগ, লেখেন পৌরাণিক নাটক, পৌরাণিক নাটক। তারপরে ঐতিহাসিক নাটক, তারপরে বিয়োগান্তক নাটক, বিয়োগান্তক।
তারপরে মিলনাত্মক নাটক, তারপরে হাস্য রসাত্মক নাটক, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, তারপরে হলো সামাজিক নাটক, জি, তারপরে হলো রূপক নাটক, তারপরে হলো সাংকেতিক নাটক, তারপরে হলো গীতিনাট্য, তারপরে হলো স্যার নৃত্যনাট্য, জি, রূপক নাটক, সাংকেতিক নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, জি। তাহলে এরকম নাটকের অনেক ভাগ, পৌরাণিক, ঐতিহাসিক, বিয়োগান্তক, মিলনাত্মক, হাস্যরসাত্মক, সামাজিক, রূপক নাটক, সাংকেতিক নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, একাঙ্ক নাটক, অ্যাবসার্ড, অ্যাবসার্ড নাটক, জি, অ্যাবসার্ড, দেখতে পাচ্ছেন কি নিচে, জি, অ্যাবসার্ড নাটক। হ্যাঁ, কাব্য নাট্য একটা আছে, উপরে লিখি তাহলে, কাব্য নাট্য, জি, কাব্য নাটক বা কাব্য নাট্য। ওকে, এবার একটু দেখি বলি, এগুলো খুব পৌরাণিক নাটক, পৌরাণিক, যেমন বাংলার সাথে প্রথম নাটক শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, তাই না? কেমন নাটক? পৌরাণিক। পৌরাণিক নাটক মানে কি? পৌরাণিক নাটক হচ্ছে পুরাণের কোনো কাহিনী। পুরাণটাকে, পুরাণ হলো যে ধর্মীয়, হিন্দু ধর্মীয় যে গ্রন্থগুলো সেগুলোকে বলে পুরাণ। তাহলে হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন চরিত্র নিয়ে, শর্মিষ্ঠা, যজাতি, দেবযানী, তাই না, তারপরে ধর ইন্দ্র, এই সমস্ত বিষয়গুলো, এদের চরিত্র নিয়ে যে নাটক, সেই নাটকগুলিকে বলে পৌরাণিক নাটক। পৌরাণিক, পুরাণের চরিত্র, হিন্দু ধর্মীয় যে পুরাণ সেগুলো থেকে চরিত্র নিয়ে রচিত নাটককে বলা হয় পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা, শাহজাহান, ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, ডিএল রায়ের শাহজাহান, কিংবা সিকান্দার আবু জাফরের কি সিরাজউদ্দৌলা। ঐতিহাসিক নাটক, ইতিহাসের কোনো ঘটনাকে কেন্দ্র করে। বিয়োগান্তক, ট্র্যাজেডি, কৃষ্ণকুমারী, ট্র্যাজেডি, দুঃখ, বিরহ, তাই না, কষ্ট, বেদনার মধ্য দিয়ে, বিয়োগের মধ্য দিয়ে, জি, শেষ হলো। মিলনাত্মক, যে মিল হবে, যত কিছুই হোক শেষে গিয়ে কি মিল হবে, মিলনাত্মক। বাংলাদেশে যে নাটকগুলি আপনারা টিভিতে দেখেন সাধারণত সেগুলি সব মিলনাত্মক নাটক। যত কিছুই কাহিনী হোক, হ্যান ত্যান হোক, বিয়ে হয়ে যাক অন্য জায়গায়, যেখানে পরে আবার দুজন কোনো না কোনোভাবে কি এক হবে, অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো, জি, মিলনাত্মক। হাস্যরসাত্মক, জি, মোশাররফ করিমের যে নাটক হাস্যরসাত্মক, কোনো হাসির বিষয় নিয়ে, ঘটনা নিয়ে, মানুষের কোনো বিশেষ ক্যারেক্টার, বিশেষ চরিত্র, উদ্ভট কোনো আচরণ নিয়ে রচিত হাস্যরসাত্মক নাটক। সামাজিক নাটক, সামাজিক বিষয়, প্রফুল্ল, যেমন প্রফুল্ল সামাজিক নাটক। প্রফুল্ল একটা নাটক আছে, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষের নাটক কি প্রফুল্ল, সামাজিক নাটক, সামাজিক নাটক। গিরিশচন্দ্র ঘোষ রচিত প্রফুল্ল সামাজিক নাটক, ঠিক আছে। সামাজিক, সমাজ জীবনের কোনো কাহিনী, ঘটনা, সামাজিক কুপ্রথা, সামাজিক নানান কি ধরেন কুসংস্কার, এগুলোকে নিয়ে লেখানো সামাজিক নাটক। আচ্ছা, রূপক নাটক, রূপক নাটক। নীলদর্পণ, হ্যাঁ সামাজিক বলতে পারবেন, অনন্য কারণ নীলদর্পণকে সামাজিক বলা যাবে, তবে এটাকে আবার কেউ ওই যে গণজাগরণমূলক নাটক বলছে, গণজাগরণমূলক নাটক, সেটা আবার একটা ভাগও বলতে পারবেন, ও নীলদর্পণকে সামাজিক নাটকও বলা যাবে, জি। রূপক আর সাংকেতিক, রবীন্দ্রনাথ যে নাটকের জনক, রূপক নাটক, সাংকেতিক নাটক। পার্থক্য কি? রূপক, সাংকেতিক মানে যা বলছে লেখক বোঝাতে চাই অন্য কিছু, জি। একটা বিষয়, একটি ঘটনা, একটি পরিবেশের আড়ালে যদি অন্য কিছু উপস্থাপন করতে চাওয়া হয়, অর্থাৎ লেখক যা বলছেন, একটা কাহিনী বা ঘটনা বলছেন,
কিন্তু বোঝাতে চাচ্ছেন কি অন্য কিছু। এই ধরনের নাটককে বলা হয় রূপক সাংকেতিক নাটক। ভালো করে শুনবেন, লেখক একটা কাহিনী, একটি ঘটনা, একটা চরিত্র উপস্থাপন করেছেন মঞ্চে, কিন্তু তিনি আসলে এই চরিত্র, ঘটনা, পরিবেশের মধ্য দিয়ে অন্য একটি ঘটনা বা পরিবেশকে কি করতে চান, পাঠককে বুঝাইতে চান। আমি এর আগে বলেছিলাম যেই কারণে লেখকরা ছদ্মনাম ধারণ করে, সে একই কারণে রূপক সাংকেতিক নাটক লেখা হয়। বুঝতে পারলেন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, খুন, গুণ, ধর্ষণ, এগুলো আমি লিখবো, তো লিখতে চাইলে তাই না, তো আমার তো সমস্যা হতে পারে। আমি মনে করলাম তাহলে আমি এমনভাবে উপস্থাপন করলাম, একটা গ্রামের কাহিনী লিখলাম, কিন্তু গ্রামের কাহিনী নেই, এটা আসলে পুরো বাংলাদেশ। জি, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, ডাকঘর, জি, রাজা, জি, রূপক, হ্যাঁ, কবরকে আমরা ধরতে পারি, 52 ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর, যেগুলো একদম রূপক সাংকেতিক নাটক। তাহলে ডাকঘর, রাজা, রক্তকরবী, কবর, এগুলো রূপক সাংকেতিক, রূপক এবং সাংকেতিক। এখন রূপক সাংকেতিকের মধ্যে আবার একটু সূক্ষ্ম পার্থক্য আছে, একটু জেনে রাখেন। পার্থক্য অতি সূক্ষ্ম। দুটোরই উদ্দেশ্য যে একটা ঘটনার আড়ালে আর একটা ঘটনাকে প্রকাশ করা, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি, অরূপ বা অদৃশ্য বা অতীন্দ্রিয় কোনো বিষয়কে যদি উপস্থাপন করা হয় সেটা রূপক। অরূপ বা অদৃশ্য বা অতীন্দ্রিয়, বিশেষ করে ঈশ্বর, ভগবান, ধর্ম, এরকম বিষয়কে উপস্থাপন করা হয় রূপক নাটকের মধ্য দিয়ে। আর এমনি যে সামাজিক রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরা হয় সাংকেতিক নাটকের মধ্য দিয়ে। বুঝতে পারলেন, দুটোই কিন্তু মানে একটা জিনিসের মধ্য দিয়ে আর একটা জিনিস তুলে ধরা, কিন্তু পার্থক্য কি, অরূপ, অদৃশ্য যে বিষয়, ভাব বা ঈশ্বর, ধর্ম বা এই ধরনের বিষয়কে যখন আমি তুলে ধরলাম, অরূপ অদৃশ্য জিনিসকে তুলে ধরলাম, তখন এটা হচ্ছে রূপক। আর এমনি সামাজিক কোনো বিষয়কে যখন আমি তুলে ধরছি, তখন সেটি হয়ে যাচ্ছে সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথের রাজা রূপক নাটক পড়বেন, রানী রাজাকে দেখতে চায়, রানী রাজাকে দেখতে চায়, কিন্তু রাজা বললো যে আমাকে দেখার দরকার নেই। আমাকে দেখার দরকার কি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিশ্বাস করো, তাই না, দেখে আমার চেহারা দেখে তোমার কি। কিন্তু রানীর খুব জিদ, রাজাকে দেখবে, তাই না। তো রাজা বলে যে ঠিক আছে, আমি সামনে আমাদের যে অনুষ্ঠান আছে, উৎসব আছে রাজ্যে, সেই দিন তুমি আমাকে খুঁজো, আমাকে তুমি দেখতে পাবে, একটু লক্ষ্য করবে। তো ওই অনুষ্ঠান এলো, রাজ্যের বিশেষ একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে রানী রাজাকে খুঁজছে রাজপ্রাসাদের বিশেষ একটা বারান্দায় দাঁড়িয়ে। সেই দিন আবার এমন একটা অনুষ্ঠান যে রাজ্যের সকল মানুষ বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন কিছু সেজে, কেউ সেনাপতি সেজেছে, কেউ উজির সেজেছে, কেউ বধূ সেজেছে, কেউ পাগল সেজেছে, যেমন খুশি তেমন সাজে অনুষ্ঠান। এর মধ্যে হঠাৎ করে রানী দেখে যে রাজা চলে আসছে, রাজা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, সুন্দর গৌরবর্ণ রাজা, মাথায় মুকুট, তাই না, অস্ত্র, সুন্দর রাজা ঘুরে বেড়াচ্ছে। এবার রানী রাজাকে পেয়ে গেছে, এবার রানী গিয়ে বলছে, রাজা আমি তোমাকে পেয়েছি। বলছে, হ্যাঁ রানী, তুমি আমাকে পেয়েছো, তো চলো। এবার রানী রাজাকে নিয়ে চলে গেল, গিয়ে ওখানে কথাবার্তা বললো, গল্প করলো, প্রেম নিবেদন করলো, দুইজন একটু জড়াজড়ি করলো করে। এবার রানী বললো, দেখলে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি বললে আমি তোমাকে চিনবো না। রাজা বললো, হ্যাঁ রানী, তুমি আমাকে না চিনলে কে চিনবে বলো। হ্যাঁ, এইভাবে বলে টুলে এইবার আবার রানী রাজপ্রাসাদে চলে এলো, এবং দেখা গেল যে সন্ধ্যার সময় এই অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করা হচ্ছে যে আজকে সবচেয়ে ভালো সাজ কার হয়েছে, রাজার। যে রাজার চরিত্রে সেজেছে সে হচ্ছে সবচেয়ে সুন্দর সাজতার। সবচেয়ে সুন্দর সেজেছে কে, যে রাজার সাজ সেজেছে। এবার রানী বুঝতে পারলো যে আসলে এটা রাজা না, রাজার কি সাজ নিয়েছে। এবং রাজা মনে করে রানী তার সাথে, বুঝেন তো, যা কিছু করার সব করে ফেলে দিয়েছে। কারণ রাজাকে এর আগে কখনো দেখেনি। রাজা রানীর কাছে রাতে আসে এবং ভোর হওয়ার আগে কি চলে যায়, সারাদিন রাজকর্ম করে, রাজদরবারে থাকে। রানীর কাছে আসে কখন, রাতে, এবং অন্ধকারে, আলো নিভিয়ে দেওয়া হয়। কাজে দিনের আলোতে রানী রাজাকে দেখে আবেগী হয়ে উঠেছে, এবং রাজা
এবং যখন এবার সে বুঝতে পেরেছে ওটা আসলে রাজা ছিল না, রাজার বেশে অন্য কেউ। এবার গভীর রাত, আবার রাজা চলে এসেছে, অরিজিনাল রাজা, অন্ধকার। এবার রানী বলছে, কি রাজাকে খুঁজে পেয়েছো? রানী এখন কি বলবে বলেন? আসলে রাজা যাকে ভেবেছে যে রাজা তো এমনই হবে, মাথায় মুকুট থাকবে, গলায় হীরা মুক্তার মালা থাকবে, কোমরে তরোয়াল ঝোলা, তখন সুন্দর হবে, তাই না, এরকম স্মার্ট হবে। তো রাজা হতে হলে কি এমনই হতে হবে? রাজা বুঝালো যে না, আসলে রাজা দেখা দিয়ে তো রাজা না। রাজা হচ্ছে তুমি যাকে রাজা ভাববা সেই তোমার রাজা। তুমি যাকে রাজা মনে করবে, কাজে দেখায় ভুল হতে পারে। ঈশ্বরকে কেন দেখা যায় না? দেখার মাঝে বিভ্রান্তি ঘটতে পারে, কিন্তু মানুষের যে অনুভবে কোনো বিভ্রান্তি ঘটে না। অনুভবে বিভ্রান্তি ঘটে না। দেখায় আপনি দেখছেন যা, তার ফলে সত্য না, অনুভবটাই সত্য। রূপক নাটক, কি নাটক? রানীকে বোঝালো রাজা যে আসলে দেখার দরকার নেই, তুমি যাকে ভালোবাসো, যাকে চাও, তাকে তো অনুভব করবা, ফিল করবা, তাহলে হবে। দেখা মানুষকে কি করে? বিভ্রান্ত করে। কাজে দেখার মধ্যে প্রকৃত সত্য নাই, অনুভবের মাঝেই কি প্রকৃত সত্য। জি, রূপক নাটক। অরূপকে তুলে ধরতেছিলেন, অরূপকে রূপের মাঝে জি তুলে ধরতেছিলেন। মনের রাজাই বড় রাজা। জি, ফাইন ফয়সাল, মনের রাজাই বড় রাজা। জি, বাইরের রাজা ভুয়া রাজা। জি, আচ্ছা, এরপরে গীতিনাট্য। গীতিনাট্য, গানে গানে। আমি আপনাদের বলেছিলাম যে প্রাচীন যে সাহিত্যগুলি মূলত সবই প্রায় গীতিনাট্য। এই যে ময়মনসিংহ গীতিকা, যদিও কবিতার আকারে লেখা হয়েছে, কিন্তু আসলে নাটক। ময়মনসিংহ গীতিকা, তারপরে মহুয়া পালা, তারপরে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো সবই কি গীতিনাট্য। সাপমোচন, ঠিক বলেছে, গীতিনাট্য। গানে গানে। মধুমালা মদন কুমার দেখেছেন? সিনেমা দেখেছেন মধুমালা মদন কুমার? জি, ওই যে আপনাদের আমি পালা বলেছিলাম, দেওয়ানা মদিনা। জি, গানে গানে সমস্ত কথাবার্তা দেখবেন, মধুমালা মদন কুমার দেখবেন। জি, তারপরে ওই যে একটা আছে না, 18 বছরের মেয়ের সাথে 18 দিনের ছেলে, রহিম রূপবান। জি, রহিম রূপবান দেখবেন, তাহলে বুঝবেন গীতিনাট্য কারে কয়। জি, সবকিছু গানে গানে, সকল কথাবার্তা কি গানে গানে, নাম গীতিনাট্য। আর সবকিছু নাচে নাচের নাম কি নৃত্যনাট্য। চিত্রাঙ্গদা, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য দেখবেন। চিত্রাঙ্গদা, বাল্মীকি প্রতিভা, রুদ্রচণ্ড। জি, নৃত্যনাট্য। তাহলে গানে গানে না, কি নাচে নাচে। তাহলে এই যে নাটকের যে কথাগুলি, ঘটনাগুলি প্রকাশিত হবে কিসের দ্বারা? নাচের দ্বারা। নাচের দ্বারা, বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা। প্রেম নিবেদন করবেন, তাই না? মুখে বলে না যে আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব, মুখে বলা যাবে না, কি ইঙ্গিতে, তাই না? হৃদয়ে উজাড় করে দিলেন। হ্যাঁ, এই যে হৃদয়ে উজাড়ি, এই যে হৃদয়ে উজাড় করে দিচ্ছেন। তারপরে বাঁশবাগানে ডাকবেন যে চলো, হ্যাঁ কি চলো বাঁশবাগানে যায় না, এই যে এরকম করে ডাকবেন। হ্যাঁ, এই যে নাচের বিভিন্ন মুদ্রা, অঙ্গের বিভিন্ন মুদ্রা দেখবেন। যে অনেক সময় নাচ আমরা বুঝি না, কেন বুঝি না? মুদ্রা বুঝি না। নাচের মুদ্রা আছে, সংকেত আছে। এই যে এই মানে কি, এই মানে কি, এই মানে কি, তাই না? তারপরে এই যে চোখের বিভিন্ন মুদ্রা আছে, ভাষা আছে, তাই না? আছে না? যারা নাচ করে, যে বিভিন্ন, এগুলোর মধ্য দিয়ে কাহিনী পরিস্ফুটন। তো নৃত্যনাট্য আমাদের ভালো লাগে না কেন? আমরা তো বুঝি না। জি, ভাষা বুঝি না, নৃত্যের ভাষা বুঝতে হবে। যারা বোঝে তাদের কাছে মজার। তো নাচের অঙ্গভঙ্গি বা মুদ্রার মধ্য দিয়ে যেই নাটক প্রকাশিত হয়, সেই নাটককে বলা হয় কি নৃত্যনাট্য। কাব্যনাট্য। জি, কাব্যনাট্য, কবিতায় কবিতায়। জি, কাব্যনাট্য কি কবিতায়। যে সকল সংলাপ কি কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। তারপরে আমাদের ওই যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কি পায়ের আওয়াজ পাওয়া যায়। জি, কাব্যনাট্য। তাহলে কাব্যনাট্য কি? কাব্যের আকারে যে নাটক,
কাব্যের আকারে কাব্যের মধ্য দিয়ে যে প্রকাশিত নাটক, সেই নাটককে বলা হয় কাব্যনাট্য। জি, আমার একটা নাটক আছে, জি, এই নাটকটা হচ্ছে ভাষা ভালোবাসা। আমি বলেছি কিনা আপনাদের, আমার লেখা একটি নাটক, এটা একসময় মঞ্চে অভিনয় করেছি আমরা। ভাষা ভালোবাসি, ভাষাকে নিয়ে। তো একটা কবি ক্যারেক্টার আছে আমার এই নাটকে, কবি ক্যারেক্টার, জি, কবি। তো সে কবি প্রেমিকার সাথে কথা বলে, বা যার সাথে কথা বলে সব কিছু কবিতায় কবিতায় বলছে, জান, হ্যাঁ, এই নাও পান, তোমার জন্য আনছি একখান, হ্যাঁ, গাও না একটা গান। নায়িকা বলছে, তোমার কথায় আমার জান পেরেশান। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে মানে সমস্ত সংলাপগুলি কি কাব্যনাট্য। বাংলার সাথে পায়ের আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এমনকি রবীন্দ্রনাথের বিসর্জন, এই নাটকগুলি বিসর্জন যদিও কি রূপক নাটক, সাংকেতিক নাটক, কিন্তু তবু কাব্যনাট্য, প্রকৃতির প্রতিশোধ। জি, ডাস্টার কই গেল? মাঝে মাঝে ডাস্টার হারাই ফেলি, কি ব্যাপার? ডাস্টার তুই কই গেলি? না, খুঁজে পাওয়া যাবে না, ডাস্টার যে কই ফেলে দিলাম। আচ্ছা, কাব্যনাটক নিচে দেখেন, একাঙ্ক নাটক। একাঙ্ক এক অঙ্কের। ওই যে বললাম যে নাটকে 5 অঙ্ক থাকতে হয়, বলেছি নাটকে কয় অঙ্ক থাকতে হবে? 5 অঙ্ক বললাম না? কিন্তু 5 অঙ্ক নাকি এখন ইদানিং 3 অঙ্ক। এক অঙ্কে রচিত নাটককে বলা হয় একাঙ্ক। এক অঙ্কে রচিত নাটককে বলা হয় একাঙ্ক। যেমন ধরেন কবর নাটক, মণি চৌধুরীর কবর, একাঙ্ক, একটাই অঙ্ক। জি, মণি চৌধুরীর একাঙ্ক, কবর একাঙ্ক নাটক। তারপর আপনার নেমেসিস নাটকের নাম নিশ্চয় শুনে থাকবেন, নেমেসিস, নুরুল মোমিনের কি নেমেসিস। জি, একাঙ্ক নাটক, মানে একটাই অঙ্ক। ওই যে সূচনা, তারপর ওই যে রাইজিং অ্যাকশন, ওই যে ক্লাইম্যাক্স, এত কিছু না, একটা অঙ্কের মধ্যেই সব কিছু, একাঙ্ক নাটক। জি, তারপর অ্যাবসার্ড নাটক। অ্যাবসার্ড, আবু সাইদ চৌধুরী নামে একজন নাট্যকার আছে, আধুনিক নাটকার আবু সাইদ চৌধুরী। অ্যাবসার্ড, অ্যাবসার্ড, অ্যাবসার্ডকে বাংলায় আসলে অ্যাবসার্ড মানে কি, কি বলবো এটাকে, অ্যাবসার্ডের বাংলা কি করা যায়? হতাশা, দুঃখ। জি, দুঃখ, কষ্ট, হতাশা যে নাটকের প্রধান বিষয়, সেটি অ্যাবসার্ড নাটক। আবু সাইদ আহমেদের মাইল পোস্ট, জি, মাইল পোস্ট, কালবেলা, অ্যাবসার্ড নাটক। দুঃখ, হতাশা, গ্লানি, কষ্ট, এগুলো যখন নাটকে প্রধানভাবে ফুটে ওঠে, ফুটিয়ে তোলা হয়, সেই নাটককে বলা হয় অ্যাবসার্ড নাটক। আমি বললাম যে আবু সাইদ আহমেদ নামক একজন নাট্যকার, যে অ্যাবসার্ড নাটকের জনক, তার মাইল পোস্ট, মাইল পোস্ট এবং কালবেলা অ্যাবসার্ড নাটকের উদাহরণ। জি, এরপরে আমাদের নাটকের পরে কি আছে? প্রবন্ধ আছে, প্রবন্ধ। তো প্রবন্ধ কি? প্রবন্ধ, প্র প্লাস বন্ধ। প্র মানে প্রকৃষ্ট, বন্ধ মানে বন্ধন। তাহলে প্রবন্ধ শব্দের অর্থ কি? প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট, প্র প্লাস বন্ধ। জি, প্র মানে প্রকৃষ্ট, বন্ধ মানে বন্ধন। তাহলে প্রকৃষ্ট যে বন্ধন, প্রবন্ধ কি? প্রকৃষ্ট বন্ধন। তো এই যে বললাম যে যখন আমরা উপন্যাস লিখি, গল্প লিখি, তখন মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলা যায়। কিন্তু যখন আমি প্রবন্ধ লিখব, তাহলে কোনো আলোচনা, কোনো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কি আলোচনা ধর্মী গদ্য রচনাকে, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কি আলোচনা ধর্মী গদ্য রচনাকে বলা হয় প্রবন্ধ। নির্দিষ্ট কোনো বিষয়, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা ধর্মী গদ্য রচনাকে বলা হয় প্রবন্ধ। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা ধর্মী গদ্য রচনাকে বলা হয় কি? প্রবন্ধ। প্রবন্ধ 2 প্রকার, একটি হচ্ছে তন্ময় আর একটি হলো মন্ময়।
তন্ময় আর মন্ময়। প্রবন্ধ দুই প্রকার, তন্ময় এবং কি মন্ময়, তন্ময় এবং মন্ময়। তন্ময়কে বলা হয় বস্তুনিষ্ঠ, কি বলা হয় বস্তুনিষ্ঠ, আর মন্ময়কে বলা হয় ব্যক্তিনিষ্ঠ। জি, তন্ময় বা মন্ময়, আর কেউ কেউ বলেছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। পার্থক্য কি? যে প্রবন্ধে কোনো বিষয়কে তথ্য তত্ত্বের মধ্য দিয়ে যুক্তিনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়, তথ্য তত্ত্বের মধ্য দিয়ে, তথ্য এবং তত্ত্বের মধ্য দিয়ে যুক্তিগ্রাহ্যভাবে উপস্থাপন করা হয়, সেটা হলো তন্ময় বা বস্তুনিষ্ঠ। তথ্য তত্ত্বের মাধ্যমে যুক্তিনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। আর লেখক যখন যুক্তি তর্কের ধার না ধরে নিজের মনের মাধুরী মিশিয়ে বা আবেগ মিশ্রিতভাবে কোনো কথা প্রকাশ করে, সেটি মন্ময়। যুক্তিতর্কের ধার না ধরে, যুক্তিতর্কের ধার না ধরে লেখক যখন নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের কোনো আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে, তখন সেটা হয়ে যায় মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ। জি, পার্থক্যটা বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিই, ভালো করে শোনেন কথাটি। আচ্ছা, সংজ্ঞাটা যারা লিখতে চান, এমনিতে তো আজকে রেগে আছেন যে একজন তো লিখে দিত, আমরা সবাই পেতাম, আজকে তো স্যার সেটাও নিষেধ করে দিয়েছে। জি, তাহলে তন্ময়টা নিশ্চয়ই লিখতে পেরেছেন, মন্ময়টা লেখেন। যুক্তির ধার না ধরে, যুক্তির ধার না ধরে মনের কোনো কি অনুভূতিকে, অনুভূতি বা আবেগকে প্রকাশ করাকে বলা হয় মন্ময় প্রবন্ধ। যুক্তির ধার না ধরে মনের কোনো আবেগ বা অনুভূতির প্রকাশকে বলা হয় মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। আমি একটু পার্থক্যটা বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জি, অনেক বুঝতে। ধরেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে আপনি একটা প্রবন্ধ লিখবেন। এবার প্রবন্ধে আপনি দেখালেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা এত, হাই স্কুলের সংখ্যা এত, কলেজের সংখ্যা এত, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এত, ইত্যাদি ইত্যাদি। এখানে পাশের হার এত, এ প্লাসের হার এত, ইত্যাদি ইত্যাদি এত। পাশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে স্কুল এত, কলেজ এত, মাদ্রাসা এত, বিশ্ববিদ্যালয় এত, অস্ট্রেলিয়া এত এত এত, আমেরিকা এত এত এত, পাশের হারে পরিসংখ্যান দিয়ে দেখালেন। এবং দেখালেন যে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশি স্কুল কলেজের সংখ্যা বেশি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, পাশের হার বেশি, ঠিক আছে, এ প্লাসের হার বেশি, কাজে এদেশের লেখাপড়ার মান বেশি। পৃথিবীর অন্য দেশের চেয়ে বাংলাদেশে, আমেরিকায় পাশের হার হচ্ছে 78%, ইংল্যান্ডে পাশের হার হচ্ছে 82%, বাংলাদেশে পাশের হার হচ্ছে কি 99.99%। অতএব পৃথিবীতে শিক্ষা রোল মডেলকে বাংলাদেশ। তাহলে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, শ্রীলঙ্কা, এরা শিক্ষা কার কাছ থেকে গ্রহণ করবে? শিক্ষা রোল মডেল বাংলাদেশ। আপনি তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, পরিসংখ্যান দিয়ে বুঝাই দিলেন। না মেনে যাবি কই বেটা। আমেরিকার পাশের হার হলো 78, বাংলাদেশের পাশের হার 99.99। তাহলে পৃথিবীতে শিক্ষা রোল মডেলকে বাংলাদেশ। জি, এর নাম হচ্ছে বস্তুনিষ্ঠ, তন্ময়। তন্ময় আপনি যে কোনো কিছু তথ্যের দ্বারা, পরিসংখ্যানের দ্বারা, যুক্তির দ্বারা প্রমাণ করবেন, তাহলে সেটা হচ্ছে তন্ময়, বস্তুনিষ্ঠ। জি, আর মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কি? যে আমার মাকে আমার ভালো লাগে, বা আমার বাংলাদেশকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? আমার ভাল লাগে, তাই ভাল লাগে। এদেশের দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, খুন, গুণ, রাহাজানি, গণতন্ত্র নাই, অনেক কিছু আছে, তারপরে বাংলাদেশকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? এত কিছু আমার ভালো লাগে, তাই ভালো লাগে। এর নাম হচ্ছে মন্ময়। আমার ভালো লাগে
বাংলাদেশকে আমার খুব ভালো লাগে, দেশের প্রকৃতি, দেশের বৃষ্টি, এদেশের মাটি আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? পৃথিবীর অন্য দেশের মাটি কেমন, আবহাওয়া কেমন, জলবায়ু কেমন, গাছ কয়টা, তাই না, এত কিছু পরিসংখ্যানে আমার টাইম নাই। বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ কেন? আমার মনে হয় তাই। এর নাম মনময় বা ব্যক্তিনিষ্ঠ। তো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল, এরা মূলত মনময় বা ব্যক্তিনিষ্ঠ প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল মনময়। রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়বেন, বুঝতে পারেন মনময় প্রবন্ধ। বর্ষা নিয়ে প্রবন্ধ লিখেছেন, বর্ষা ভাল লাগে। কেন ভালো লাগে? কারণ পরিসংখ্যান নাই। বর্ষাকালে ফসল ডুবে যায়, তাই না, তারপরে রাস্তাঘাট কর্দ, আপনার নাও ভালো লাগতে পারে। রাস্তাঘাট কাদা হয়ে যায়, বাড়িঘাট ডুবে যায়, বন্যা হয়, তাই না, নানান কিছু হয়, আমার ভালো লাগে না। তা তোমার ভালো লাগে না। বর্ষাকাল যে আমার ভালো লাগে, এটা পরিসংখ্যান দিয়ে, তথ্য দিয়ে বোঝানো যাবে না। কবির ভালো লাগে তাই ভালো লাগে, শেষ। বুঝতে পারলেন? জি। নজরুলের যে প্রবন্ধগুলি আছে পড়ে দেখবেন, যে হিন্দু মুসলমানে তিনি মিলন চেয়েছেন, বা মসজিদ মন্দির ভেঙে দিতে বলেছেন, কিংবা নানান কথা বলেছেন, সেগুলোর কোনো ওই তথ্য নির্ভর কোনো যুক্তি নাই, ওনার মনে হয়েছে তাই তিনি বলেছেন। আর তন্ময় বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখেছেন প্রমথ চৌধুরী, অক্ষয় কুমার দত্ত, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী। বুঝতে পারলেন? এরা কোনো জিনিসকে প্রমাণ করেছেন কিসের দ্বারা? তথ্যের দ্বারা, পরিসংখ্যানের দ্বারা। জি। জি, আনামুল হক, বায়োপিক আর বায়োগ্রাফি, এটা হচ্ছে চলচ্চিত্রের বিষয়। যে আমি চলচ্চিত্র কোর্স যখন করাবো, যে ভর্তি হবেন 500 টাকা ফি নিব, তখন বুঝাই দিব। জি, আনামুল হক, বায়োপিক আর বায়োগ্রাফি, এটি মূলত চলচ্চিত্রের টার্ম। বিশেষ করে বায়োপিকটা আমাদের সাহিত্যের টার্ম না, চলচ্চিত্রের টার্ম। তো আপনি বুঝতে চাইলে আমি এরপরে যে চলচ্চিত্রের কোর্স করাবো, জি, ফি 500 টাকা নিব আপনার কাছ থেকে। যে করবেন তাহলে আমি বায়োপিক আপনাকে বুঝাই দিব। জি, এখন আপাতত এই কোর্সে বুঝাচ্ছি না, তাই না? এমনি আমার দাম মেলা কমাই দিয়েছেন, আবার যদি সবকিছুই ফা বুঝাই দিই, তাহলে তো আমাকে আর গুনবেনই না। জি। এরপরে আমরা বলেছিলাম কি, প্রবন্ধের পরে কি ছিল? আত্মজীবনী। যে আত্মজীবনী। তাহলে একটা মানুষ যদি নিজের জীবন নিজেই লেখে, তার নাম আত্মজীবনী। আত্মজীবনীমূলক রচনা। কোনো ব্যক্তি কি করবে? আমি আমার জীবনটা, অন্য মানুষ লিখবে কিনা, তাই না, আমার জীবনে কি কি ঘটেছে মানুষ জানবে কি করে? প্রাইমারিতে কি করেছি, কার সাথে প্রেম করেছি, হাই স্কুলে কি কি আকাম করেছি, কলেজে উঠে কি কি কাম করেছি, আকাম করেছি, এটা মানুষ কি কেউ জানবে? তাহলে আমার জীবনে আমি মনে করলাম যে আমার জীবনে আমি লিখবো, এটা লিখে রেখে গেলে ভবিষ্যৎ প্রজন্ম আমার জীবনী থেকে নানান কিছু শিখবে। তাহলে আমি আমার জীবনীটা লিখবো, এটা আত্মজীবনী। অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। আর একটা হলো জীবনী সাহিত্য, জীবনী। এবার আমার জীবনী আপনি লিখবেন, আপনার জীবনে আমি লিখবো, আমি বঙ্গবন্ধুর জীবনী লিখবো, আমি মাদার তেরেসার জীবনী লিখবো, এটার নাম জীবনী সাহিত্য। কোন একজন লেখক যখন কারো জীবন নিয়ে লিখবেন সেটা জীবনী সাহিত্য, আর কেউ যখন নিজের জীবন নিয়ে লিখবেন সেটা হচ্ছে আত্মজীবনী। আর একটা আছে আত্মজৈবনিক। কে আছে? আত্মজৈবনিক, মানে নিজের জীবনকে সরাসরি উপস্থাপন না করে একটু এদিক ওদিক ঘুরায় পেঁচায় নিজের জীবনকে সরাসরি আমি তুলে ধরছি না, আমার জীবনেরই নানান ঘটনা বা কাহিনী তুলে ধরবো, কিন্তু আমার নামটা গোপন রাখবো, লজ্জা লাগবে, শরম লাগবে। তখন আমি জুয়েল না সোহেল, এই সোহেল কলেজে পড়ে, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র ছিল। সে তখন কি করলে, আসলে আমি আমার জীবনটাকে তুলে ধরছি, কিন্তু আমার নিজের নামের আড়ালে একটু গোপন করে। এটা হলো আত্মজৈবনিক, মনে থাকবে। নিজের জীবনকে তুলে ধরবো কিন্তু নিজের নামে না, একটু ভিন্ন নাম দিয়ে, আত্মজৈবনিক। এবং সরাসরি জীবনী না, আমার জীবনের বিভিন্ন ঘটনার সাথে একটু মিশাই কুশায়ে, একটু মিশেল করে টরে তুলে ধরবো, আত্মজৈবনী। আর ডাইরেক্ট আমার জীবনটা লিখবো, সেটা আত্মজীবনী। আর আমি অন্য জীবন লিখবো কিংবা আমার জীবন নিয়ে আপনি লিখবেন, তো সেটা হলো জীবনী সাহিত্য। ভ্রমণ সাহিত্য, ভ্রমণ।
ভ্রমণ সাহিত্য, বুঝতে পারলেন? জি, আপনি কোন একটা জায়গায় কক্সবাজার বেড়াতে গেছেন, সুন্দরবনে গেছেন, আপনি বান্দরবন গেছেন, আপনি সেন্ট মার্টিন গেছেন, কিংবা আপনি তাজমহল দেখতে গেছেন। কিভাবে গেলেন, কি কি দেখলেন, কি কি খেলেন, কিভাবে কার কার সাথে কথা হলো, কাকে কাকে ভালো লাগলো, কার সাথে বন্ধুত্ব হলো, কার সাথে ঝগড়া হলো, এই সামগ্রিক পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ ভ্রমণ সাহিত্য। জি, ভ্রমণ সাহিত্য। জি জি, ভ্রমণ সাহিত্য একটা উৎকৃষ্ট মানের সাহিত্য, যদি বর্ণনা করতে পারেন। জি, ঠিক আছে। রঞ্জন সরকার মগা, বাংলার বাইরন হচ্ছে ইংরেজ কবি বাইরনের গদ্যব। ইংরেজ কবি বাইরন, যাকে বলা হয় রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। রেবেল পোয়েট বুঝিস গাধা? রঞ্জন সরকার তো বাংলা সাহিত্যে হচ্ছে নজরুল ওই কাজটি করেছে, তো তার অনুসরণে তাকে বলা হয় বাংলার বাইরন। বুঝলি গাধা? ইংরেজ সাহিত্যের একজন কবি যার নাম বাইরন, ইংরেজ সাহিত্যের একজন কবি বাইরন, যেই বাইরন ইংরেজ সাহিত্যের রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে বিদ্রোহ করেছে। আর ওই কাজটা বাংলা সাহিত্য করেছে কে? নজরুল। সেই জন্য নজরুলকে বলা হলো বাংলার বাইরন। বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভ্রমণ সাহিত্য। আর এই ভ্রমণ সাহিত্যের জনক বাংলাদেশের সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভ্রমণ সাহিত্যের জনককে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনেছেন? বঙ্কিমের বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ভ্রমণ সাহিত্যের জনক। পত্র সাহিত্য, পত্র সাহিত্য। জি, চিঠি এখনকার যুগে তো নাই, আছে চিঠি নাই। জি, আগের যুগে পত্র, কেউ কাউকে পত্র লিখতে গেলে একটু দামি দামি সাহিত্য। রবীন্দ্রনাথের লেখা পত্র, নজরুলের লেখা পত্র, কিংবা বড় বড় কবি সাহিত্যিক মনীষীদের লেখা পত্র, সেগুলো এক ধরনের উৎকৃষ্ট মানের কি সাহিত্য। রবীন্দ্রনাথের ছিন্নপত্র, তাই না? কি দামি সাহিত্য, ছিন্নপত্র। জি, পত্র সাহিত্য। নজরুলের পত্র উপন্যাস বাঁধনহারা। জি, তাহলে আগের যুগের কবি সাহিত্যিকদের লেখা পত্রগুলো কি সাহিত্য হিসেবে মর্যাদা পেত। তো পত্র যদি সাহিত্যের আকারে লেখা হয়, কিংবা ব্যক্তিগত পত্র যদি সাহিত্যের মর্যাদা পায়, একটা হলো সাহিত্যের জন্য লেখা, সেটিও পত্র সাহিত্য। আর একটা সাহিত্যের জন্য লিখিনি, কিন্তু আমি পত্রই লিখেছি, আমার পত্রটা সাহিত্যের মান পেয়েছে। তাহলে পত্র, ব্যক্তিগত পত্র যদি সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়, তাহলে সেই সাহিত্যকে বলা হয় পত্র সাহিত্য। জি, আর কি থাকলো বলেন? গদ্য রীতির মধ্যে আর কি কি থাকলো? পত্র সাহিত্য, ভ্রমণ কাহিনী, বলেন, আমি শেষ করব কারণ পরীক্ষা আছে। জি, পরীক্ষা আছে এখনই। গদ্য, আমি কবিতায় কাব্যে আগামী দিনে যাব। গদ্য রীতির মধ্যে আরো কিছু কি আপনাদের মনে পড়ছে? গদ্য রীতির মধ্যে কোনো কিছু বাদ থাকলো কি না থাকলে প্রশ্ন করবেন দ্রুত। চা শেষ, খালি মগ, কি খামু? থাক, ক্লাস তো শেষ। জি, প্রহসন। ওকে, জি লেখেন। প্রশ্ন, সামাজিক কোনো সমস্যাকে ব্যঙ্গাত্মকভাবে নাটকের আকারে উপস্থাপনকে বলা হয় প্রহসন। জি, আমি বলে দিচ্ছি, সামাজিক কোনো সমস্যাকে, বা কোনো বই লেখা আছে অসঙ্গতিকে। জি, সামাজিক কোনো সমস্যাকে, আর সমস্যাকে না লিখে কি লিখতে পারবেন? সমস্যার বিকল্প শব্দ কোনো কোনো বই লেখা আছে অসঙ্গতিকে। সামাজিক কোনো সমস্যাকে বা সামাজিক কোনো অসঙ্গতি, অসঙ্গতি, অসঙ্গতি মানে কি? যে যেমন ঘটার কথা তেমন না ঘটে, একটু অন্য কিছু। জি, ব্যঙ্গাত্মকভাবে নাটকের আকারে উপস্থাপনকে, ব্যঙ্গাত্মকভাবে নাটকের আকারে উপস্থাপনকে বলা হয় প্রহসন। জি,
তাহলে শর্ত হলো এটি এমনি এমনি যে কোনো জিনিস নিয়ে লেখা যাবে না, ঠিক আছে? সামাজিক কোনো সমস্যাকে নিয়ে লিখতে হবে। সামাজিক কোনো সমস্যা বা অসঙ্গতি যেটা হওয়ার কথা না কিন্তু ঘটে যাচ্ছে, এরকম অসঙ্গতিকে আবার ব্যঙ্গাত্মকভাবে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করতে হবে নাটকের আকার। সাইজটা কেমন হবে? নাটকের মতো। জি, তাহলে প্রহসন। ওকে, বাংলা সাহিত্যে প্রহসন নিশ্চয়ই বলেছি আমরা, বুড়ো শালিকের ঘাড়িরও, একে কে বলে সভ্যতা, ইত্যাদি ইত্যাদি। জি, আর রম্য রচনা, জি রম্য রচনা কি? জি, যে কোনো বিষয়কে হাস্য রসাত্মকভাবে ব্যঙ্গাত্মকভাবে গদ্যাকারে, যে কোনো বিষয়কে হাস্যরস বা ব্যঙ্গাত্মকভাবে কি গদ্য ভাষায় উপস্থাপনকে বলে রম্য রচনা। যে কোনো বিষয়কে হাস্যাত্মক ব্যঙ্গাত্মকভাবে, নাট্যাকারে না কিন্তু, তাহলে একই রকম প্রহসনের মতো রম্য রচনা। পার্থক্য, প্রহসন হলো নাট্যাকারে, প্রহসনের সাইজটা কেমন? নাটকের মতো, বুঝতে পারলেন? তাহলে কোনো বিষয়কে ব্যঙ্গাত্মকভাবে নাটকের মতো করে উপস্থাপন করলে প্রহসন, আর যদি নাটকের মতো না করে এমনিতেই গদ্যের মতো করে উপস্থাপন করা হয় তাহলে সেটি হচ্ছে জি জি স্যার, পত্র স্যার গদ্যের অংশ স্যার। জি, পত্র স্যার গদ্যের অংশ। জি স্যার, আমি গদ্যের মধ্যে তো আলোচনা করছি ফাহিম ফয়সাল স্যার, পত্রকে তো গদ্যের মধ্যে আলোচনা করছি ভাই, তাহলে তো গদ্যের মধ্যেই হবে। জি, এই হচ্ছে আমাদের মোটামুটি। আর কিছু আছে? কেউ কিছু বললেন আর গদ্য সাহিত্যের মধ্যে আর কিছু? জি, রম্য রচনা বললাম। ওকে, তাহলে আশা করছি তাহলে আমরা গদ্য রূপ, আমরা যে সাহিত্যের রূপ নিয়ে কথা বলছিলাম, গদ্য আর পদ্য দুই ভাগে ভাগ করেছি, তার মধ্যে গদ্য রূপগুলি আমি আজকে আলোচনা করতে পারলাম, পদ্য রূপ আলোচনা করতে পারলাম না। আগামী দিন নিশ্চয়ই পদ্য রূপ নিয়ে আলোচনা করবো, প্লাস তার সাথে যদি আরও কিছু পারি সাহিত্যের যে রস সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আবার সাবধান সতর্ক করছি, যারা বিশেষ নোট করুয়া যারা আছেন, ইব্রাহিম পাইক সহ আরও যারা নোটারও আছেন যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব ভালো নোট লেখেন, খুবই দারুণ। কিন্তু আবার বলছি যে নিজেদের নোট নিজেদের কাছে রাখবেন, দয়া করে এটি গ্রুপে পোস্ট দিবেন না, এবং পোস্ট দিলে অ্যাপ্রুভ হবে না, এবং আপনারা দয়া করে পোস্ট দিবেনও না। জি, এবং সবাই নিজেরা নোট লিখবেন, নিজেরা পড়বেন, প্রয়োজনে ভিডিওগুলি আমাদের গ্রুপে যেতে থাকে বারবার করে দেখবেন, পড়বেন। আর যারা একটু চোরামি আছেন, চোট্ট টাইপের আছেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আর গুরুদের সাথে যদি 2 নম্বরই করেন তাহলে আপনার শিক্ষা তো না, জীবনটাই অকার্যকর হয়ে যাবে। জি, কাজেই আমাদের মতো মানুষদের সাথে যদি প্রতারণা করেন বা 2 নম্বরই করেন তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে আত্মহত্যা করা শ্রেয়। জি, আমাদের মতো মানুষদের সাথেও যখন আপনি প্রতারণা করবেন, 2 নম্বরই করার চেষ্টা করবেন, তাহলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ভাই। জি, আমরা আপনাকে জ্ঞান দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, তাই না? আর আপনি শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে আমাদের সাথে প্রতারণা করবেন বা ছলনার আশ্রয় নেবেন, চাতুরি করবেন, এটি আমাদেরকে বিক্রি করে দিবেন, এটি তো ঠিক না, অনুচিত, অন্যায়, তাই না? কাজেগুলো আর করবেন না। আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, এই সম্পর্ক যেন কোনোভাবেই কি নষ্ট না হয়, খারাপ না হয়। জি, ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ। আর পরীক্ষা আছে, পরীক্ষা কিন্তু এক্ষুনি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে, আজকের পরীক্ষা থেকে নেগেটিভ মার্কিং করব। বেশ অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন আমার মেসেঞ্জারে প্লাস গ্রুপে যে স্যার নেগেটিভ মার্কিং করলে পরীক্ষার মানটা একটু ভালো হবে। আমরা অনেকে উত্তর দিচ্ছি না নেগেটিভ মার্কিংয়ের জন্য, কিন্তু নেগেটিভ করেন না, অনেকে আইডিয়া করে দিয়ে দেয়। তো আজকের পর থেকে আপনাদের যে পরীক্ষার উত্তর দেওয়া হবে, জি ফাইনাল যে আমরা রেজাল্ট দিব, জি এমনি যে উত্তরটা, এমনি যে স্কোরটা পাবেন সেটা না। শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি, এমনি যে উত্তর পাবেন সেই উত্তরটা না, আমরা ফাইনাল যে রেজাল্ট দিব সেই রেজাল্টটাতে নেগেটিভ মার্কিং সহ দিব, ঠিক আছে? জি, আপনাদের এই কথাটা আমি রেখেছি, কাজে আমার কথা আপনারা রাখবেন। জি ইনশাল্লাহ। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ।